আছে আসলে এই ভলিউমটা এত বড় যে আমি নিজে হিমশিম খাচ্ছি যে এত অল্প সময় আপনাদের মধ্যে কোনটা রেখে কোনটা বলবো। আজকে আমি মূল টপিক যেটা আমরা ইন্ডিভিজুয়াল ট্যাক্সে যে ক্যালকুলেশনে যাব, মানে ট্যাক্স রিটার্নটা আপনি ফিল আপ করবেন, ওই ফিল আপে যাওয়ার আগে আমার কাছে মনে হচ্ছে আরো কয়েকটা জিনিস আপনাদেরকে একটু জানানো দরকার। যেমন হচ্ছে উইথহোল্ডিং ট্যাক্স কাটা, উইথহোল্ডিং ট্যাক্স জমা দেওয়া, আপনারা যারা কাজ করছেন কোন সময় জমা দিবেন, কিভাবে কাটবেন, কত রেটে কাটবেন। আমি কি এই জিনিসগুলো নিয়ে একটু ডিসকাস করতে পারি অল্প কিছু সময়ের জন্য? জি। জি, জি অবশ্যই। ভাইয়া, করতে করতে পারেন ভাইয়া। ওকে, এটা আমি একটা কেপিএমজির একটা স্লাইড আপনাদেরকে দেখাবো। এই জিনিসটা আপনাদের জন্য আমার কাছে মনে হচ্ছে দরকার আছে। আমি অল্প বিস্তর এখান থেকে একটু ডিসকাস করার চেষ্টা করবো যেন হচ্ছে আপনারা মিনিমাম কিছু আইডিয়া নিতে পারেন। ঠিক আছে, এই শুরুতেই হচ্ছে যে উইথহোল্ডিং ট্যাক্স ফ্রম রেসিডেন্ট, আপনারা কার কাছ থেকে উইথহোল্ডিং ট্যাক্স কাটবেন, কত রেটে কাটবেন, এবং এটা মিনিমাম ট্যাক্স কিনা। মিনিমাম ট্যাক্স কি সেটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। মিনিমাম ট্যাক্সটা হচ্ছে আপনি যেটা দিয়েছেন সেটা ফাইনালি সেটেল হয়ে গেছে, এটা এটা ফুললি আপনার ট্যাক্সেবল হয়ে গেছে, এখানে আর আপনি কোনো রিবেট বা ব্যাক ক্লেম করতে পারবেন না। তো আমরা উইথহোল্ডিং ট্যাক্স হচ্ছে সাধারণত হচ্ছে যাদেরকে পেমেন্ট করি অ্যাজ অ্যান উইথহোল্ডিং এন্টিটি, আমার রাইট হচ্ছে আপনার কাছ থেকে যে কোনো পেমেন্টের সময় ওই ট্যাক্স গুলাকে কেটে নেওয়া। যেমন শুরুতে যে জিনিসটা যেটা হচ্ছে স্যালারি, আমরা স্টাফদের কাছ থেকে যেটা কাটি সেটা হচ্ছে অ্যাভারেজ ট্যাক্স, যেটা নিয়ে আমরা কথা বলেছি। এটা মিনিমাম ট্যাক্সের আওতায় পড়ছে না। আপনি তারপরে হচ্ছে পার্টিসিপেশন ওয়েলফেয়ার ফান্ড, ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড, এখানে একটা ট্যাক্স রেট হচ্ছে 10%। ইনটেনজিবল প্রপার্টি অ্যাসেট আপনি যখন অ্যাকোয়ার করবেন, এখানে উইথহোল্ডিং ট্যাক্স রেট হচ্ছে 10%। আপনি কোনো অ্যাডভার্টাইজিং মিডিয়া বিলকে যেখানে দিবেন সেখানে হচ্ছে 10%। কমিশন ডিসকাউন্ট যে কোনো ধরনের পেমেন্টের ক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের রেট আছে, এক একটা ক্ষেত্রে এক এক রকম অ্যাপ্লিকেবল হবে, সেটা আপনারা যখন কাজ করবেন ডিটেলসটা পড়ে নেবেন। ট্রাভেল এজেন্ট ফি, এলসি কমিশন, ট্রাভেল এজেন্ট ফির উপরে উইথহোল্ডিং ট্যাক্স রেট হচ্ছে 0.3%। এলসি কমিশন হচ্ছে 5%। পেমেন্ট থ্রু লোকাল এলসি, আপনি যখন লোকাল এলসির মাধ্যমে পেমেন্ট করবেন, কোনো গুডস পারচেজ করবেন, সেক্ষেত্রে পারচেজিং এর ক্ষেত্রে রেট হচ্ছে 3%। ট্রেডিং এর ক্ষেত্রে ক্রেডিট ফ্যাসিলিটি কোনো ডিস্ট্রিবিউটরকে দিলে 1%। সেলুলার ফোন অপারেটরকে যদি কোনো পেমেন্ট করেন সেটার জন্য রেট হচ্ছে 20%। ইন্স্যুরেন্স পলিসির ক্ষেত্রে 5%। ইন্স্যুরেন্স কমিশনের ক্ষেত্রে 5%। এই ধরনের সিগনিফিকেন্ট একটা অনেকগুলো রেট আছে। এই রেট চার্টটা আপনাদের কাছে যদি থাকে তো ফাইন, যদি না থাকে আমার ফার্মের একটা উইথহোল্ডিং ট্যাক্সের চার্টের একটা ভিডিএস এবং টিডিএস এর রেট আমরা করে রাখি প্রতি বছরই সবার জন্য, আমাদের ক্লায়েন্টের জন্য। আমি ওই জিনিসটা আপনাদেরকে শেয়ার করে দিব, আপনারা ওইখান থেকে ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন যে কোথায় কোথায় আপনারা কোন ক্ষেত্রে কত পার্সেন্ট সোর্স ট্যাক্স কেটে রাখবেন। এখন এই সোর্স ট্যাক্সটা যে আপনারা কাটলেন, এই সোর্স ট্যাক্সটা তো জমা দিতে হয় গভর্নমেন্ট ট্রেজারিতে, তাই না? জমা দেওয়ার ক্ষেত্রে এখানে হচ্ছে কিছু নিয়ম আপনাকে ফলো করতে হবে যে আপনি কোনটা কোন সময় জমা দিবেন। আচ্ছা, আপনি সোর্সে যে ট্যাক্স গুলো কাটবেন সবগুলো ট্যাক্স আপনি একই সময় কাটছেন না, এক একটা এক এক সময় কাটছেন। তো এই কাটার ক্ষেত্রে এক একটা এক এক মাসে কাটছেন, এক এক মাসে এক এক ধরনের ডিউ ডেট বলা আছে। যেমন আপনি যে কোনো পেমেন্ট যদি হচ্ছে করেন জুলাই টু মে মাসের মধ্যে, খেয়াল করবেন জুলাই টু মে মাসের মধ্যে, ওই পেমেন্টটা আপনি জমা দিবেন হচ্ছে উইদিন 2 উইকস ফ্রম দ্য এন্ড অফ দ্য মান্থ। লেটস সে আপনি জুন মাসে কেটেছেন, সরি আপনি মে মাসে কেটেছেন, মে মাসের শেষের দিকে বা মাঝামাঝি সময়ের দিকে কেটেছেন, আপনি ওই পেমেন্টটা জমা দিবেন পরের মাসের অর্থাৎ জুন মাসের 2 উইকের মধ্যে। আপনি 1 জুন থেকে 20 জুনের মধ্যে যদি কোনো সোর্স ট্যাক্স কেটে থাকেন, আবারও খেয়াল করবেন 1 জুন থেকে 20 জুনের মধ্যে যদি কোনো সোর্স ট্যাক্স কেটে থাকেন, ওই সোর্স ট্যাক্সটা আপনারা জমা দিবেন উইদিন 7 ডেজ ফ্রম দ্য ডেট অফ ডিডাকশন। উইদিন 7 ডেজ ফ্রম দ্য ডেট অফ ডিডাকশন। 21 জুন থেকে 29 জুনের মধ্যে যদি কোনো ট্যাক্স কেটে থাকেন সেটা ফলোইং ডেতে জমা দিয়ে দিবেন। এবং 30 জুনে মানে অ্যাকাউন্টিং ইয়ার এন্ডের যে লাস্ট ডে, ওই লাস্ট ডেতে আপনি যে ট্যাক্সটা কাটবেন সেই ট্যাক্সটা আপনি জমা দিবেন হচ্ছে ওই দিনেই। 30 জুনে যে ট্যাক্সটা কাটবেন 30 জুনের ট্যাক্সে জমা দিবেন ওই দিনেই। আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে ভাইয়া? আমি একটু স্লাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের জন্য আরেকটু সহজ হবে।
এই যে চার্টটা একটু খেয়াল করেন, জুলাই টু মে, আপনি যে মাসে জুলাই টু মে মাস পর্যন্ত মানে বছরের শুরু থেকে অ্যাকাউন্টিং ইয়ারের বা ফাইন্যান্সিয়াল ইয়ার আমরা যেটা বলি বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত প্রথম 11 মাস আপনি যেই সোর্স ট্যাক্সটা কাটবেন ওই সোর্স ট্যাক্সটা জমা দিবেন। কার্ডটা যে মাসে কেটেছেন সেই মাসের পরবর্তী 2 সপ্তাহের মধ্যে, 2 সপ্তাহের মধ্যে বলতে 2 সপ্তাহের যে শেষ দিন আছে ওই শেষ দিনের এন্ডের মধ্যে মানে 14 ডেজ এর মধ্যে আপনি জমা দিবেন। লাস্ট মান্থে আপনি অ্যাকাউন্টিং ইয়ারে যে শেষ মাসটা যেটা আসে শেষ মাসের প্রথম 1 থেকে 20 জুন পর্যন্ত যে ট্যাক্স গুলা কাটবেন ওই ট্যাক্স গুলো আপনি জমা দিবেন উইদিন 7 ডেজ ফ্রম দ্য ডেট অফ ডিডাকশন। যেদিন আপনি কেটেছেন তার কাটার পরবর্তী 7 দিনের মধ্যে আপনি জমা দিবেন। 21 থেকে 29 জুন যে ট্যাক্সটা কাটবেন সেটা ফলোইং ডেতে জমা দিবেন। 21 তারিখে কাটলে 22 তারিখে জমা দিবেন, 22 তারিখে কাটলে 23 তারিখে জমা দিবেন। আর 30 জুনে যদি কোনো সোর্স ট্যাক্সের থাকেন এটাকে অবশ্যই সেম ডেটে জমা দিবেন। নাও আপনাদেরকে আরেকটা কথা বলি, হু ইজ রিকোয়ার্ড টু সাবমিট উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন। আপনারা কি আপনাদের অর্গানাইজেশনে প্রতি মান্থলি বেসিস উইথহোল্ডিং ট্যাক্স রিটার্নটা জমা করছেন বা করেন? এই সেকশনটা হচ্ছে 177 হচ্ছে উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার যে সেকশনটা আছে সেটা। এই এটা গত বছর পর্যন্ত আমাদের ডেটটা ছিল উইথহোল্ডিং ট্যাক্স রিটার্নের 15 দিন পরবর্তী মাসের 15তম দিন পর্যন্ত। এখন এসে আমাদের এই ইনকাম ট্যাক্স অ্যাক্টের ফাইন্যান্স বিল যেটা 2024-এ পাস হয়েছে সেটা আপনাকে আরো 10 দিন এডিশনাল সময় দিয়েছে। সেটা হচ্ছে 25th ডে পর্যন্ত আপনি এই উইথহোল্ডিং ট্যাক্স রিটার্নটা জমা দিবেন। এটা এখন কারা, ঠিক হয়েছে আমাদের। হ্যাঁ একটু ভালো হয়েছে, সময় পাচ্ছেন আর কি। 15 দিন আসলে কম হয়ে যেত যারা কাজ হ্যাঁ, করে। অন্যভাবে যদি চিন্তা করি ভাই, আমাদের ব্যাট রিটার্নও কিন্তু 15 তারিখ। জি তো ভ্যাট দুইটা রিটার্ন 15 দুইটা দিন। রিটার্ন একসাথে 15 তারিখ হওয়া মানে কিন্তু মানে অ্যাকাউন্টস টিমের অবস্থা খারাপ হয়ে যাওয়া ওই সময়। এক্স্যাক্টলি আর গ্রুপ কোম্পানি হলে তো কোনো কথাই নেই। জি জি, এই জিনিসটা আমরা ফেস করি। আমরা তো অনেক ক্লায়েন্টের আমরা এই ধরেন রিটার্ন গুলা জমা করি, তো রিটার্ন গুলা জমা করতে গেলে একই দিনে ধরেন 2টা সোর্স ট্যাক্স রিটার্ন জমা দেওয়া ইটস বিট ডিফিকাল্ট। কারণ আমরা নরমালি আমরা যত যাই বলি না কেন, স্বতঃসিদ্ধ যাই হই, আমরা ওই শেষ দিনের জন্যই বসে থাকি। যদি আমার কাছে 1 থেকে 15 দিন পর্যন্ত সময় ছিল বা থাকে, এটা ক্লায়েন্টও যেরকম ওই 15 তারিখের জন্য বসে থাকে, আমরাও 15 তারিখের জন্য বসে থাকি, কারণ যতদিন টাকাটা নিজের পকেটে রেখে দেওয়া যায়। নাও হু ইজ রিকোয়ার্ড টু সাবমিট উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন? কারা জমা দিবে উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন? A company excluding local authority, autonomous body, any government authority, আহ, বাংলা মিডিয়াম, আমাদের যে স্কুলগুলো যেগুলো আছে সেকেন্ডারি হায়ার স্কুল, এমপিও বেসড এডুকেশনাল ইনস্টিটিউশন, তারা ছাড়া যে কোনো ধরনের কোম্পানি উইথহোল্ডিং ট্যাক্স কাটবে এবং ট্যাক্স জমা দিবে। এখানে দেখেন দুইটা জিনিস, এক হচ্ছে উইথহোল্ডিং ট্যাক্স কে কাটবে এবং কে জমা দিবে। যে কাটবে, যে অথরিটি আছে উইথহোল্ডিং ট্যাক্স কাটার, সে কাটবে। কারা কারা কাটতে পারবে এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। অনেকে আমার কাছে, যেমন কিছুদিন আগে একটা কেস আসছে, ভাই আমি অ্যাসোসিয়েশন অফ পার্সন, আমি কোম্পানি না, আমি ব্যক্তিও না, তাহলে কি আমি উইথহোল্ডিং ট্যাক্স কাটতে পারবো কিনা, আমাকে আইনের রেফারেন্স। তো তাদেরকে এইভাবে বিভিন্নভাবে আইনের রেফারেন্স দিয়ে বুঝিয়ে দিতে হয়। এখন এখানে আমাকে স্পেসিফিকলি বলে দেওয়া হয়েছে যে কারা কারা কাটতে পারবে, কারা কারা জমা দিতে পারবে। একটা ফার্ম, পার্টনারশিপ ফার্ম অবশ্যই উইথহোল্ডিং ট্যাক্স কাটবে এবং জমা দিবে। অ্যাসোসিয়েশন অফ পার্সন জিনিসটা কি আপনারা জানেন? হোয়াট ইজ অ্যাসোসিয়েশন অফ পার্সন? আচ্ছা, অ্যাসোসিয়েশন অফ পার্সন হচ্ছে আপনারা সোসাইটিজ অ্যাক্টের নাম হয়তো বা শুনেছেন, 1861। এই অনেকগুলো ব্যক্তি যখন একত্রিত হয়ে কোনো চ্যারিটেবল কাজের জন্য বা যে কোনো কাজের জন্য একটা অর্গানাইজেশন গড়ে তোলে আন্ডার সোসাইটিজ অ্যাক্ট, আপনার, তাহলে হচ্ছে তারা কিসের মধ্যে পড়বে? অ্যাসোসিয়েশন অফ পার্সনের মধ্যে পড়বে। এখানে আরেকটু ক্রিটিক্যাল একটা ব্যাপার আছে। এই অ্যাসোসিয়েশন একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে, অ্যাসোসিয়েশন অফ পার্সনের মধ্যে যদি কোনো কোম্পানি ওই অ্যাসোসিয়েশনের মেম্বার থাকে, আমি আবারও রিপিট করছি, ওই অ্যাসোসিয়েশনের মধ্যে যদি কোনো কোম্পানি 1994 এর আন্ডারে যদি কোনো কোম্পানি রেজিস্টার্ড থাকে, তাহলে ওই অ্যাসোসিয়েশন অফ পার্সনকে আপনি কোম্পানি হিসেবে ট্রিট করবেন। বুঝতে পেরেছেন? অ্যাসোসিয়েশন অফ পার্সন, ইন্ডিভিজুয়াল, আমি আপনি আমরা সাধারণ মানুষ মিলে যদি করি সেটা অ্যাসোসিয়েশন অফ পার্সন। যদি আমার আপনার জায়গায় যদি কোনো কোম্পানি একত্রিত হয়ে, অনেকগুলো কোম্পানি যেমন এরকম আছে আপনার ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন, হ্যাঁ ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের মধ্যে যারা হয়েছে, অনেকগুলো অর্গানাইজেশন একত্রিত হয়ে একটা এওপি করেছে তাদের ইন্ডাস্ট্রির জন্য।
ওই এওপিটা যেটা সেটা হচ্ছে আন্ডার কোম্পানির মধ্যে পড়বে, ওটাকে আমরা কোম্পানি হিসেবে ট্রিট করব। প্রাইভেট হসপিটাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এরা সবাই হচ্ছে উইথহোল্ডিং ট্যাক্স কাটার জন্য entitled, and they are also entitled to submit the withholding tax return within 25th day of the following month. ওকে, অ্যাডভান্স ট্যাক্স সম্পর্কে কি আপনারা জানেন ভাইয়া? কারা কারা অ্যাডভান্স ট্যাক্স দেয় এবং কারা কারা কাদেরকে দিতে হয়, কখন দিতে হয়? আচ্ছা, স্যালারির উপর যে ট্যাক্স কাটা হয় এটা হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স। কোনটা ভাইয়া? স্যালারির উপরে যে ট্যাক্স কাটা। হ্যাঁ সেটা ঠিক আছে, ওটা ওটা তো মানে আপনি সোর্স থেকে কেটে নিচ্ছেন, ওটা কাইন্ড অফ অ্যাডভান্স ট্যাক্স। এছাড়াও মানে কাদেরকে কোয়ার্টারলি বেসিসে 4টা কোয়ার্টারে গভর্নমেন্টকে অ্যাডভান্স ট্যাক্স দিতে হয়। ধরেন হচ্ছে অনেক আপার লেভেলের স্টাফ আছে, এমপ্লয়ি আছে যারা অনেক টাকা পয়সা বেতন পায়, ঠিক আছে, আবার হচ্ছে অনেক টাকা পয়সা বেতন পায় বা হচ্ছে তার ট্যাক্স ফাইলে আগের বছরে ভালো একটা অ্যামাউন্টের ইনকাম উনি ডিসক্লোজ করেছেন, তাহলে তাকে গভর্নমেন্ট কি বলে যে তুমি আমাকে এখন থেকে গত বছর যে ইনকাম ট্যাক্সটা তুমি জমা দিয়েছো বা তোমার যে ইনকামটা তুমি দেখিয়েছো যে ট্যাক্সটা হয়েছে ওই ট্যাক্সটাকে ইন অ্যাডভান্স 4টা কোয়ার্টারে ভাগ করে দিয়ে দিবা, তাহলে তোমার ফাইনালে দেওয়ার সময় তুমি আর তোমাকে আর দিতে হবে না, বা যতটুকু দরকার ততটুকুই দিবা। এখন এই অ্যাডভান্স ট্যাক্স কারা কারা দিবে এবং কোন সময় দিবে? দেখেন এখানে একটা এস্টিমেটেড ইনকামের কথা বলা আছে যে স্পেসিফিক ইনকাম 6 লাখ টাকা, যদি কারো ইনকাম 6 লাখ টাকা এক্সিড করে, ইনকাম ইটস নট ট্যাক্স, কারো ইনকাম যদি 6 লাখ টাকা এক্সিড করে হি ইজ বাউন্ড টু পে অ্যাডভান্স ট্যাক্স ইন 4 কোয়ার্টার্স। ওকে, এখন ধরেন হচ্ছে আপনি একজন নতুন ট্যাক্স পেয়ার, আপনি আগের বছর কখনো ট্যাক্স দেন নাই, আপনার ইনকামও অ্যাডজাস্ট করা হয় নাই, তাহলে আপনি কি অ্যাডভান্স ট্যাক্স দিবেন কি না? হ্যাঁ, আপনাকে অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে। কিভাবে? আপনি একটা এস্টিমেশন করবেন, আপনি তো জাজ করতে পারবেন যে সারা বছর আপনার কত টাকা ইনকাম হবে। আপনার এস্টিমেশনে যদি আসে যে আপনার ইনকাম যে থ্রেশহোল্ড যেটা আছে আমাদের 6 লাখ টাকার, ওই থ্রেশহোল্ডটাকে এক্সিড করতেছে, তাহলে হচ্ছে আপনাকে অবশ্যই অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে। এই অ্যাডভান্স ট্যাক্সের 6 লাখ টাকাটা শুধুমাত্র যাদের এগ্রিকালচারাল ইনকাম আছে, যারা হচ্ছে অ্যাগ্রো বা এই ধরনের বিজনেস থেকে প্রফিট ইনকাম জেনারেট করেন, তাদের ক্ষেত্রে 6 লাখ টাকার স্ল্যাবটা হচ্ছে 8 লাখ টাকা। এখন এই অ্যাডভান্স ট্যাক্স জমা দেওয়ার কোয়ার্টারলি যে টাইমগুলো যেগুলো আছে সেটা হচ্ছে দেখেন এখানে স্পেসিফিকলি বলা আছে 50th সেপ্টেম্বর, 50th ডিসেম্বর, 50th মার্চ, 50th জুন। এই 4টা কোয়ার্টারে আপনার যে এস্টিমেটেড ট্যাক্সটা যেটা আসবে, এস্টিমেটেড ট্যাক্স বা আপনার লাস্ট ইয়ারের অ্যাজেস ট্যাক্স যেটা হয়েছে, সেই ট্যাক্সটাকে আপনি 4টা কোয়ার্টারে ভাগ করে পেমেন্ট অর্ডারের মাধ্যমে আপনার সার্কেলে ডেপুটি কমিশনার ট্যাক্সেসের বরাবরে জমা দিবেন। ক্লিয়ার ভাইয়া? বুঝতে পেরেছেন? ভাইয়া ওই যে যেটা বললেন যে ইনকামটা 6 লাখ টাকা এক্সিড করে, তো জি। এটা কি ট্যাক্সেবল ইনকাম নাকি টোটাল ইনকাম? ট্যাক্সেবল ইনকাম ভাইয়া। ওকে, এখানে আমরা যা ইনকাম বলতে যেটা বোঝাবো সেটা ট্যাক্সেবল ইনকামই আসবে। ওকে, থ্যাংক ইউ, নাইস কোশ্চেন ভাস্কর ভাই, ভেরি নাইস কোশ্চেন। ওকে, এখানে আরো কিছু খুঁটিনাটি জিনিস আছে যেগুলো আমি একটু আপনাদেরকে হালকা করে বলে দেওয়ার চেষ্টা করব, এরপরে হচ্ছে আমরা আমাদের মেইন টপিকে চলে যাব। আচ্ছা, দেখেন আপনারা যারা বিজনেসে অর্গানাইজেশনে বা কোম্পানিতে চাকরি করেন, যারা প্রফিট ওরিয়েন্টেড অর্গানাইজেশন, নন প্রফিট ওরিয়েন্টেড না, তাদের যে অর্গানাইজেশনে বছর শেষে যদি কোনো লস থাকে, ওই লস গুলোকে আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন, সেট অফ করতে পারবেন। কিন্তু এই ক্যারি ফরওয়ার্ড বা সেট অফ করার ক্ষেত্রে আপনাকে কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে। যেমন আপনার অর্গানাইজেশনে যদি কোনো ক্যাপিটাল লস থাকে, আপনি এটাকে পরবর্তী বছর অনলি ক্যাপিটাল গেইনের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন, অন্য কোনো ইনকামের সাথে, অন্য কোনো প্রফিটের সাথে এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন না। আপনার যদি বিজনেস লস থাকে, আপনি এটাকে অনলি বিজনেস ইনকামের সাথে ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন বা সেট অফ করতে পারবেন। আপনার যদি কোনো স্পেকুলেশন বিজনেস থাকে, স্পেকুলেশন বিজনেস থেকে যদি কোনো লস হয়ে থাকে, ওই লসটাকে আপনি অনলি স্পেকুলেশন বিজনেসের ইনকামের সাথে সেট অফ করতে পারবেন বা ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। টোবাকো বিজনেস যারা করে তাদেরকে অবশ্যই টোবাকো ইনকামের সাথে সেট আপ করবেন, অন্য কোনো আদার ইনকাম বা অন্য কোনো সোর্সের ইনকামের সাথে আপনি এটাকে করতে পারবেন না। লস অন সোর্সেস অফ ইনকাম হুইচ ইজ সাবজেক্ট টু ট্যাক্স এক্সেম্পশন, রিডিউসড ট্যাক্স রেট অর মিনিমাম ট্যাক্স
নো সেট অফ অর ক্যারি ফরওয়ার্ড অফ লস। আপনি যদি কোনো এক্সাম্পটেড রেটে বা রিডিউস ট্যাক্স রেটে অথবা মিনিমাম ট্যাক্স দিয়ে থাকেন কোনো বিজনেসের ক্ষেত্রে, আপনার সেখানে যেই জায়গা থেকে যে কোনো লস হোক না কেন, আপনি একবার বেনিফিট নিয়ে ফেলছেন, ওই বেনিফিটটাকে আপনি আর ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন না। ক্লিয়ার ভাইয়া? আমি কি আবার বলবো? ঠিক আছে, আপনি পরেরটাতে যান। তো এইটা ঠিক আছে। ইয়া, একটা বিষয় যারা সেটা ধরেন যে ওই শেয়ার ব্যবসায় যে শেয়ার কেনা বেচার যে একটা বিষয় আছে, ওইখানে তো ক্যাপিটাল গেইন ক্যাপিটাল লস জি হয়। জি, তো ওটা ক্যাপিটাল ওইখানে লস। যে জি, এক বছর যদি আমি প্রফিট করি আর পরবর্তী বছর যদি আমি লস করি, তো জি, সেক্ষেত্রে সেটাও তো বোধহয় অ্যাডজাস্ট করা যাবে নাকি সেটা আপনি ক্যাপিটাল? যে বছর লস করেছেন ঠিক তার পরের বছরে যদি ক্যাপিটাল গেইন থাকে, ওই গেইনের সাথে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। জি, ঠিক আছে। দেখেন, এটা নিয়ে আমরা কালকে কথা বলেছি, এখানে একটা সামারি দেয়া আছে যে এটা নিয়ে হয়তো আপনাদের অনেকের কনফিউশন ছিল কালকে, যে কার ইনকাম ইয়ার কখন, কার অ্যাসেসমেন্ট ইয়ার কখন, কার জন্য ট্যাক্স ডে কখন। কালকে আমরা এটা ক্লিয়ার করেছি। তারপরে এখানে একটা চার্ট দেয়া আছে যে ব্যাংক, ইন্স্যুরেন্স, এনবিএফআই, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যারা আছে তাদের ইনকাম ইয়ার, এটা হচ্ছে এনবিআর অ্যাপ্রুভ ইনকাম ইয়ার হচ্ছে জুলাই, জানুয়ারি টু জুন, তার অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে ফলোইং ডেতে, আর ট্যাক্স ডে হচ্ছে 50th সেপ্টেম্বর। এই চার্ট এটা আমরা কালকে ডিসকাস করছি, আমার মনে হচ্ছে না এটা নিয়ে আমাদের এখন কথা বলার দরকার আছে। ওকে, আমরা এবার একটু ট্যাক্স ফাইলিং যেটা বা রিটার্ন জমা দেওয়ার ব্যাপারটাতে চলে যাই, নাকি এখানে আমরা আরেকটু কিছু টপিক নিয়ে কথা বলবো? আর টপিক আছে কথা বলার জন্য? ভাইয়া রিটার্নে চলে যায় আমার মনে হয় ভালো হয়। ওকে, গ্রেট। ভাইয়া শিডিউল কি শেয়ার করা যাবে না সঙ্গে নাকি? আমি না অবশ্যই পরে? শেয়ার করে দিব প্রত্যেকটা জিনিস, জি আমি যা যা দেখিয়েছি আমি জি আপনাদেরকে জি, শেয়ার করে দিব যেন আপনাদের থ্যাংক ইউ হেল্প। থ্যাংক ইউ। আর এছাড়াও ধরেন, যদি আমার নাম্বার সাজ্জাদ ভাইয়ের কাছে আছে, যদি আপনারা কখনো মনে করেন কোনো ক্ষেত্রে কোনো কিছুতে আমার হেল্প দরকার হয়, প্লিজ আমাকে রিচ করবেন। আমি যে আজকে এখানে আপনাদের শিওর। এখানে আসছি, এটা কিন্তু জাস্ট হচ্ছে, ইটস নট লাইকলি যে আমার প্রফেশন হিসেবে আসছি। আমার একটু শখ হচ্ছে, আমি সবাইকে ট্যাক্সের ব্যাপারে অ্যাওয়ার করতে চাই। ইটস মাই থ্যাংক সোশ্যাল ইউ। রেসপন্সিবিলিটি থেকে আমি এখানে আসছি। এবং যদি আপনাদের কখনো যে কোনো টাস্কে, যে কোনো কোনো কিছুতে আমাকে দরকার হুম হয়, হুম। প্লিজ রিচ আউট টু মি। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। আচ্ছা, আরেকটা ভাইয়া যিনি কালকে বলেছেন যে গভর্নমেন্ট চাকরি করছেন, ভাই কি আছেন আজকে? জি ভাই আছি। ভাইয়া আপনার জন্য যেটা হচ্ছে, আমি ব্যাড নিউজ বলবো আর গুড নিউজ বলবো, আমি কালকে অনলাইন রিটার্ন নিয়ে কাজটা করার সুযোগ পাইনি। বাট আমি যেটা করেছি, আমার ছেলেদেরকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি স্পেশালি আপনার জন্য। আপনি যেহেতু গভর্নমেন্ট এমপ্লয়ি, আপনি কিভাবে রিটার্নটা জমা দিবেন, আপনাকে একটা পুরো স্লাইড করে দিবে। ওই স্লাইডটা জাস্ট আপনাদেরকে শেয়ার করে দেওয়া হবে, ওরা কাজ করছে আজকে ওটা নিয়ে, যে আপনি অনলাইন রিটার্নটা কিভাবে করবেন একদম স্টেপ বাই স্টেপ আপনাকে স্লাইড করে দেওয়া হবে। আপনি জাস্ট ওটা ফলো করলেই পারবেন, এরপরে আমাকে ফোন করতে পারবেন। আমি আজকে ওটা নিয়ে আপনাকে তেমন একটা হেল্প করতে পারবো না, বাট আমার টিম আচ্ছা কাজ ঠিক আছে, করছে এটা নিয়ে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। না, এটা শুধু আমি আপনার আচ্ছা, জন্য আমি করছি। একটু কথা বলতে পারি? জি শিওর। জি। আচ্ছা, আমিও গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার। আপনি যে সাইট গুলোর কথা বললেন, এটা কি আমরা আজকে পাবো? আমি চেষ্টা করবো আজকে দিয়ে দিতে। জি, অনেক ভাইয়া ধন্যবাদ। আপনার আপনার সাথে যদি সরাসরি যোগাযোগ করতে চাই, সেক্ষেত্রে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা ভাইয়া কোথায় পেতে আমি পারি? আমি চ্যাট বক্সে আমার ফোন নাম্বারটা দিয়ে দিব, আপনারা হচ্ছে আমাকে ফোন করতে পারবেন যে কোনো সময়। ওকে ভাইয়া। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে এই আমাদের যে অনলাইনে সাবমিট করবো, সাবমিট করার যে ফর্ম গুলো আছে, ওই ফর্ম গুলো কিভাবে ফিল আপ করবো, ওটা যদি দেখাই দেন তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। ভাই, আপনার জিনিসটা একটু বাফার হচ্ছে, আমি আপনাকে ক্লিয়ারলি শুনতে পাইনি। হ্যালো ভাইয়া, কি? ভাইয়া সরি, আপনি যিনি কথা বলেছেন আমি আপনাকে শুনতে পাইনি, উড ইউ প্লিজ রিপিট অ্যাগেইন?
আমি যতদূর শুনতে পেয়েছি উনি বেসিক্যালি ওই যে রিটার্ন সাবমিটের যে স্লাইড গুলা ওগুলাই স্টেপ বাই স্টেপ জানতে চেয়েছেন আর কি। উনিও গভর্নমেন্ট জব হোল্ডার। আচ্ছা আচ্ছা, না সমস্যা নেই, আমি স্টেপ ওয়ান স্টেপ বাই স্টেপই ডিসক্লোজ করে দিব। তারপরে যদি কোনো কোশ্চেন থাকবে ভাইয়া আপনি এন্টাইটেল থাকবেন আমাকে ফোন করার জন্য, আই উইল মেক ইট ক্লিয়ার। চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ, আমি আশা করছি। আচ্ছা, আমি এই জায়গাটা আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আমি একটা কম্পিটিশন শিটে আছি। শিটটা ওপেন হয়নি এখনো, আপনার পিসির ফোল্ডার ফাইলগুলো ওকে দেখা ওকে যাচ্ছে। ওকে, ওকে, ক্যান ইউ সি ইট নাও? জি দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমি একজন সাধারণ এমপ্লয়ি। আচ্ছা, আমি একটু প্রশ্ন করি আপনাদেরকে আগে, আপনারা কি যারা এখানে আছেন আপনাদের ট্যাক্স ফাইলিংটা কি আপনারা নিজেরা করেন, ইন্ডিভিজুয়াল ট্যাক্স ফাইলিংটা? জি, আমি নিজেই জি করতেছি বেশ কয়েক বছর যাবত। ভেরি গুড। এটা নিজেরা করেন যেহেতু, তাহলে তো আপনাদের আইডিয়া আছে মোটামুটি আপনারা কিভাবে করছেন। আর যারা নিজেরা করছেন না, অ্যাটলিস্ট তারা ওনারা এই বছর একটু চেষ্টা করেন যে আপনারা নিজেরা করবেন, তাহলে এটা আপনাদের জন্য ভালো হবে। আপনাদের যেমন নলেজটাও বেড়ে যাবে, এট দ্য সেম টাইম হচ্ছে আপনি ভালো একটা ধারণা পাবেন ট্যাক্সের উপরে। নিজেটা করার পরে আস্তে আস্তে অন্যদেরটা করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে আমরা রিটার্নটাকে সাবমিট করছি আন্ডার সেকশন 180, ওকে, সেলফ অ্যাসেসমেন্ট যেটাকে বলি। আমরা সেলফে রিটার্নটাকে সাবমিট করছি। এখন সব রিটার্নই সেলফে করতে হয়। আমরা আগে নরমালি করতাম, এখন নরমালি করার কোনো সুযোগ নাই, সবগুলোকে সেলফে দিতে হবে। আপনি যদি টাইমলি রিটার্ন জমা দিতে মিস করেন, তাহলে যেটা হবে আপনার পরবর্তী মাস থেকে, যে বছর আপনার রিটার্ন জমা দেওয়ার, যে মাসে রিটার্ন জমা দেওয়ার লাস্ট ডেট, মানে ট্যাক্স ডে আপনার 30শে নভেম্বর, 30শে নভেম্বরের পরে যদি আপনি রিটার্ন সাবমিট করতে যান, সেক্ষেত্রে আপনাকে এডিশনাল আপনার যে ট্যাক্সটা যেটা আসছে, ওই ট্যাক্সের উপরে 2% এডিশনাল ট্যাক্স দিয়ে মান্থলি বেসিসে আপনাকে রিটার্ন জমা দিতে হবে, বাট ইন সেলফ, নট ইন নর্মাল। এই বছর যে ইয়েটা হয়েছে সেটা হচ্ছে আমরা যতটুকু বুঝতে পেরেছি যে 1 মাসের জন্য, মানে এটা যে 30শে নভেম্বর 1 মাসের জন্য ম্যাক্সিমাম টাইম বাড়াবে, এরপরে আর টাইম বাড়াবে না। ঠিক আছে, আপনার এটার জন্য একটু মেন্টালি রেডি থাকেন যে সর্বোচ্চ সময়টা 1 মাস দিবে, এটা আপনার এই আইন করে বলে দিচ্ছে ওরা, যে হয়তো সর্বোচ্চ আমরা 1 মাস সময় দিতে পারবো ট্যাক্সের পর, এডিশনাল টাইম দিবে না। তাহলে ভাই ট্যাক্স ডেটা কি চেঞ্জ হয়ে যাবে? ট্যাক্স যেটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে যদি গভর্নমেন্ট আপনাকে সময় দেয়, বলে যে আপনি আগের নিয়ম অনুযায়ী আপনি ট্যাক্স দিতে পারবেন, সেক্ষেত্রে আপনার ট্যাক্স যেটা 30শে নভেম্বরের পরে 31শে ডিসেম্বর হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে একটা কম্পিউটেশন শিট। এটা খুবই সিম্পল একজন স্টাফের আমি ইনফরমেশন দিয়েছি। এরপরে আমি আরেকটা শিট দেখাবো, ওটা আরেকটু কমপ্লেক্স। আমি দুইটা শিট আজকে আপনাদেরকে একটু দেখাবো যতটুকু সময় পাই এর মধ্যে। প্রথমে হচ্ছে উনি হচ্ছেন এমপ্লয়েড। এই যে দেখেন, এই যে আপনার যে অ্যাসেসমেন্টের যে শিটটা যেটা আছে সফট কপিটা, আমি হয়তো এটা আপনাদেরকে দিয়ে দিব, তাহলে হচ্ছে আপনারা এইটার উপর বেস করে আপনারা পরে ফাইলিং করতে পারবেন। এখানে সবকিছু লিঙ্ক করা আছে, জাস্ট নাম্বারগুলো বসাবেন, অটোমেটিক্যালি হয়ে যাবে। আপনি কোথায় কাজ করছেন, ওই অর্গানাইজেশন নামটা দিবেন, ইনপুট পার্সোনাল ইনফরমেশন সেখানে আপনার অ্যাড্রেস দিবেন, আপনার স্পাউস নেম দিবেন, স্পাউসের টিন দিবেন। স্পাউসের নাম, স্পাউসের টিন মেনশন করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনার সাথে আপনার স্পাউসের যদি উনিও যদি ট্যাক্স ফাইলিং করে থাকে, তাহলে আয়ের এবং ব্যয়ের একটা সামঞ্জস্যতা আছে, অ্যাডজাস্টমেন্টের কিছু ব্যাপার থাকে। অবশ্যই এই জন্য স্পাউসের টিন নাম্বারটা মেনশন করে দিবেন। এবং স্পাউস যদি আপনাদের সংসারের কোনো খরচ আপনারা যদি দুইজনে শেয়ার করেন, আপনি আপনার আইটি 10BB তে ওগুলাকে ওইভাবে ডিসক্লোজ করবেন। এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন গুলো দিলেন, আপনি কোথায় থাকছেন, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেসটা অবশ্যই দিয়ে দিবেন, কারণ আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস না থাকলে আপনার ফাইল যদি কখনো অডিটে পড়ে, তাহলে আপনাকে ওনারা সরাসরি কমিউনিকেট করতে পারবে। আদারওয়াইজ আপনি অডিটে পড়ে থাকবেন, আপনার কাছে ফাইল আসবে না, আপনি জানবেন না, আপনি আপনি পেনাল চার্জের মধ্যে পড়ে যাবেন। আপনারা কি এটা জানেন যে কোনো ট্যাক্স ফাইল এখনকার আইন অনুযায়ী সর্বোচ্চ কত বছরের মধ্যে চাইলে এটাকে ডিসিটি অডিটে ফেলতে পারবে? এখন কোনো টাইম বাট নাই তো, আগে 6 বছর ছিল। না, এখন এটা 2 বছর পরে চাইলে এটাকে, আর আপনি যেটা সেলফে জমা দিচ্ছেন, এটা খুব ভালো একটা দিক হয়েছে, পরবর্তী 2 বছরের মধ্যে চাইলে ডিসিটি এটাকে নরমালি নিতে পারবে অডিটে ফেলার জন্য বা অডিট করার জন্য, নরমাল অ্যাসেস করার জন্য। 2 বছর পরে এটাকে নরমালি উনি নিতে পারবে না। এটা ভালো একটা দিক হয়েছে আমাদের জন্য, আমরা যারা সাধারণ ট্যাক্স পেয়ার।
ওকে, এখানে হচ্ছে আপনার পার্সোনাল ডিটেইলস গুলো দিবেন, আপনার বিন নাম্বার যদি থাকে অবশ্যই বিন, টিন বিন সবকিছু স্পেসিফিকলি ক্লিয়ার করবেন, বিজনেস আইডি থাকলে বিজনেস আইডি দিবেন। দেখেন এই জিনিসটা হচ্ছে কম্পিটিশন শিট, এটা অটোমেটিক্যালি আসবে পরবর্তী যে শিডিউল গুলো আসছে শিডিউল গুলা থেকে। যেমন দেখেন এখানে হচ্ছে টোটাল ইনকামটা চলে আসছে, টোটাল ইনকামটা কোথা থেকে আসছে 11 গতে আসছে, আমরা 11 গতে চলে যাব। দেখেন এখানে ট্যাক্স পেয়ারের নাম, টিন নাম্বার, সার্কেল ম্যান্ডেটরি অবশ্যই মেনশন করবেন, অ্যাসেসমেন্ট ইয়ার, ইনকাম ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ারটা স্পেসিফাই করবেন। অ্যাসেসমেন্ট ইয়ারটা এই জন্য আপনাদের জানা দরকার যে আপনি যে বছর কর দিচ্ছেন ঠিক তার পরবর্তী বছরটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। আপনার স্ট্যাটাস দিবেন আপনি ইন্ডিভিজুয়াল ফার্ম কিনা, আপনার যদি স্পেশাল কোনো ইয়ে থাকে আপনি ফ্রিডম ফাইটার কিনা, যদি ফ্রিডম ফাইটার হন আপনি এখানে টিক করবেন, যদি ফিমেল হন ফিমেলে টিক করবেন, অবশ্যই দিবেন এটা, আদারওয়াইজ হচ্ছে ফিমেল যারা আছেন তারা বেনিফিটটা নিতে পারবেন না। ওকে, এখানে এই ভদ্র মহিলার হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আছে 10,40,186 টাকা। এখন এটা কোথা থেকে আসছে আমরা একটু সেখানে চলে যাই, শিডিউল 1 এ চলে যাব। এই পার্টটা ছিল হচ্ছে শুধুমাত্র গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য, আর এই পার্টটা হচ্ছে আমরা যারা হচ্ছে আদার দেন গভর্নমেন্ট এমপ্লয়ী তাদের জন্য। বেসিক পে, এটা তো আপনি আপনারা প্রতি বছরই যখন হচ্ছে অর্গানাইজেশন থেকে হচ্ছে একটা স্যালারি সার্টিফিকেট নেন, ইনক্লুডিং হচ্ছে ট্যাক্স ক্যালকুলেশন, যে কিভাবে হচ্ছে আপনার কত টাকা ট্যাক্স কেটেছে, আপনার স্যালারি ডিসক্লোজার সহ, এটা তো নিয়ে থাকেন এবং দিয়ে থাকেন তাই না প্রতি বছরই। ওই স্যালারি সার্টিফিকেটে যেভাবে ডিসক্লোজ করা আছে ওই ডিসক্লোজার অনুযায়ী আপনি এখানে আপনার বেসিক পেমেন্ট, অ্যালাউন্স যদি থাকে, আপনার পারকিউজিট যদি থাকে, যেটা যেভাবে থাকবে সেটা সেখানে এভাবে উল্লেখ করবেন। দেখেন আপনার ইনকামের মধ্যে আপনার পিএফ এর কন্ট্রিবিউশন শুধু এমপ্লয়ার যে পার্টটুকু করেছে সেই পার্টটুকু আপনার ইনকামের মধ্যে আসবে, আপনার এমপ্লয়ির পার্টে যে পার্টটুকু যেটা আছে সেটা এখানে আসবে না। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? জি। ইনকাম, বাট আপনি যখন ইনভেস্টমেন্ট কনসিডার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এমপ্লয়ার এবং এমপ্লয়ি দুজনের পার্টটুকুই আপনি ইনভেস্টমেন্ট কনসিডারেশনের সময় নিয়ে যাবেন। এখন দেখেন ওনার এখানে টোটাল ইনকাম আসছে 14,90,186 টাকা। এখন উনি এক্সেমশন কতটুকু পাবেন? এক্সেমশন পাওয়ার এটা মনে আছে আপনাদের? আমি কালকে বলেছিলাম যে উনি কতটুকু এক্সেমশন পাবেন এখানে বা কিভাবে পাবেন। 1/3 of taxable income মানে টোটাল ইনকাম, আর হচ্ছে 4,50,000 whichever is lower. এক্স্যাক্টলি, ভেরি নাইস আনসার, থ্যাঙ্কস ভাই যে বলেছেন। এখানে দেখেন ওনার 1/3 আসছে 4,96,728 টাকা, ওয়ারেজ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 4.5 লাখ টাকা। এই দুটার মধ্যে যেটা লোয়ার সেটা আমি নিয়ে নিয়েছি। এই লোয়ারটা বাদ দেওয়ার পরে আমার টোটাল ট্যাক্সেবল ইনকাম, আই এম টকিং হিয়ার, ইটস আমার টোটাল ইনকাম ফ্রম স্যালারি। তো টোটাল ইনকাম ফ্রম স্যালারি চলে আসছে এখানে, এটা হচ্ছে আমার এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টে চলে আসছে। দেখেন এটা হচ্ছে আমি এই ফাইলটা যেটা দেখাচ্ছি শুধুমাত্র আমরা যারা বেসিক সাধারণত আমরা স্যালারি ইনকাম থাকে ওনাদের জন্য, এর বাইরে একটা ফাইল আমি আপনাদেরকে পরে দেখাবো, সেখানে আদার্স রেন্টাল বা বিজনেস ইনকাম যেগুলো আছে সেগুলো নিয়ে থাকবে। এখানে হচ্ছে সাধারণভাবে জিনিসটা কিন্তু খুবই সহজ, কমপ্লেক্স ভাবে চিন্তা করবেন না, সহজভাবে চিন্তা করবেন। ওনার টোটাল ইনকামটা আমার এখানে চলে আসলো। ওকে, এখন দেখেন আমার হচ্ছে আমি ট্যাক্স ক্যালকুলেশনে চলে যাচ্ছি, ট্যাক্স কম্পিটিশনে যাব, এটা আমার আছে হোম পার্টে। 10,40,000 টাকা ওনার টোটাল ইনকাম, যেহেতু উনি ফিমেল ওনার ফার্স্ট 4 লাখ টাকা পর্যন্ত উনি কোনো ট্যাক্স দিবে না, পরবর্তী 1 লাখ উনি 5% দিবেন, তার পরবর্তী 3 লাখ 10%, এভাবে হচ্ছে ওনার 71,028 টাকা ওনার টোটাল ট্যাক্স চলে আসছে। ঠিক আছে, টোটাল ট্যাক্স বিফোর গেটিং দ্য ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট। নাও আমরা এখন যাব ওনার ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট কনসিডার করতে। এখন হচ্ছে ইনভেস্টমেন্ট ট্যাক্স হচ্ছে এটার জন্য শিডিউল 4 and 5 এ যাই, ওনার এখানে ইনভেস্টমেন্টের ডিটেইলসটা দেয়া আছে, ওনার ইনভেস্টমেন্ট কি আছে। ওনার তেমন কোনো ইনভেস্টমেন্ট নাই, সাধারণ মানুষ, ওনার কন্ট্রিবিউশন টু ডিপোজিট পেনশন স্কিমে 60,000 টাকা আছে, বাট এটা এবছর কত টাকা ম্যাক্সিমাম ভাইয়া বলেন তো? টোটাল ইনকামের 3% or 10 লাখ ওটা না, আমি বলতে চাচ্ছি যে আপনি ডিপিএস বাবদ ম্যাক্সিমাম 1,20,000 টাকা। 1,20,000 টাকা, রাইট, এক্স্যাক্টলি। তো ওনার এখানে আছে 60,000 টাকা, তো 1,20,000 থ্রেশহোল্ড আমাদের যেতে হচ্ছে না। যদি এটা 1,80,000 টাকা হতো আমরা 1,20,000 পর্যন্ত নিতাম। এখন দেখেন ইনভেস্টমেন্ট ইন
সিকিউরিটিজ বা আদার্স কোনো ইনভেস্টমেন্ট ওনার নাই। কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, এখানে হচ্ছে ওনার এমপ্লয়ার এবং এমপ্লয়ি দুইটা পার্টি এখানে চলে আসছে। দেখেন এখানে দুইটা পার্টি এসে ওনার এখানে টোটাল ইনভেস্টমেন্ট দাঁড়িয়েছে 2,73,016 টাকা। এখন যে উনি যে ইনভেস্টমেন্টটা যেটা করেছেন 2,73,016 টাকা, এইটার উপর উনি ম্যাক্সিমাম কত পার্সেন্ট পর্যন্ত ট্যাক্স রিবেট পাবেন? অ্যাকচুয়ালি 15%, টোটাল ইনকামের 3% আর হচ্ছে 10 লাখ, হুইচএভার ইজ হ্যাঁ, লোয়ার। টোটাল ইনকামে আমরা পরে যাচ্ছি ভাইয়া। ইনভেস্টমেন্ট যেটা উনি যেটা ইনভেস্টমেন্ট করেছেন, অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট, এই অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের কতটুকু উনি ইনভেস্টমেন্ট রিবেট ক্লেম করতে পারবেন? ম্যাক্সিমাম 15%। 15%। গুড, ভেরি গুড। এখন দেখেন এখানে হচ্ছে উনি রিবেটটা পেয়েছেন ওনার টোটাল ইনকামের 15% রিবেট উনি নিয়ে আসছেন। ওনার 3% অফ টোটাল ইনকাম আসছে 31,206 টাকা, আর ম্যাক্সিমাম থ্রেশহোল্ড হচ্ছে 10 লাখ টাকা। দেখেন 15% যেটা, সেটা হচ্ছে 40,952 টাকা। 3% অফ টোটাল ইনকাম আসছে 31,206 টাকা, আর টোটাল হচ্ছে 10 লাখ টাকা। তার মানে হচ্ছে 31,206 টাকা হচ্ছে উনি ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট পাবেন। ঠিক আছে, উনি ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট বাবদ 31,206 টাকা দিলেন। ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট নেওয়ার পরে ওনার নেট ট্যাক্স লায়াবিলিটি আসছে 39,822 টাকা। বাট ওনার কাছ থেকে ওনার অর্গানাইজেশন ওই বছরে কেটে নিয়েছে 55,885 টাকা। ওনার কাছ থেকে অর্গানাইজেশন কেটে নিয়েছে 55,885 টাকা। উনি 16,063 টাকা বেশি দিয়েছেন। এখন এই টাকাটাকে উনি পরবর্তী বছর কি করতে পারবেন? ক্লেম করতে পারবেন? অবশ্যই করা যাবে, পরবর্তী ক্লেম বছর করে অ্যাডজাস্ট করা adjust যাবে। করে নেবে। এক্স্যাক্টলি। আপনি যখন পরবর্তী বছরের রিটার্নটা জমা দিবেন, আপনার ওইখানে অটোমেটিক্যালি এই টাকাটা যে আপনি এক্সেস দেওয়া আছে, এই এক্সেসটা দেওয়ার পরে আপনার অ্যাডজাস্টমেন্ট হওয়ার পরে আপনার নেট যে টাকা পেয়েবল থাকবে ওই টাকাটা আপনি পেমেন্ট অর্ডার করবেন। আমি খুব সহজ একটা এক্সাম্পল দেখিয়েছি, কারণ আমি যতটুকু বুঝতে পারছি আমরা আপনারা এখানে যারা আছি তাদের জন্য এই টাইপের একটা রিটার্নই করতে হয়। ইফ আই এম নট রং, আমরা তো অনেক বেশি বড় কিছু করছি না, তাই না ভাইয়া? সাধারণভাবে এটা হচ্ছে আমরা যারা কাজ করছি আমাদের জন্য, এটাই সিম্পল ভাবে দেখানোর জন্য আমি এটা আপনাদেরকে দেখিয়েছি। ইটস একটা লাইভ কেস। ওকে, এটা হচ্ছে ওনার ট্যাক্স কম্পিটিশনে চলে গেল। এখন কি আমাদের রিটার্নের কাজ কি শেষ? আমাদের রিটার্নের কাজ শেষ না, এখন অনেক কিছু মিলাতে হবে। আমরা শুধুমাত্র ট্যাক্স কম্পিউট করেছি, ওনার ট্যাক্স লায়াবিলিটিটা বের করেছি। এছাড়াও আমাদের যে জিনিসগুলো করতে হবে খুব সতর্কতার সাথে, সেই জিনিসটাতে আমরা একটু যাচ্ছি। কি করতে হবে দেখেন, এটা হচ্ছে আইটি 10B, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস রিটার্ন। ভাই আপনি যা করছেন সারা বছর ধরে যে টাকা ইনকাম করছেন, ওই টাকাটাকে হালাল করে নেওয়ার রাস্তা হচ্ছে এটা, আইটি 10B। আপনার আইটি 10B তে যেটা আছে সেটাই আপনার অ্যাসেট। এর বাইরে আপনার যত অ্যাসেট আছে সব কি ব্ল্যাক। বুঝতে পেরেছেন কেন এই জিনিসটা ইম্পর্টেন্ট? আপনি যে কোনো কিছুতে, আপনি একটা জমি কিনতে যাবেন, একটা ফ্ল্যাট কিনবেন, অ্যাপার্টমেন্ট কিনবেন, যাই করেন না কেন, আপনার যদি আইটি 10B তে টাকা পয়সা না থাকে, সাফিসিয়েন্ট ওয়েলথ যদি না থাকে, তাহলে আপনি কোনো কিছুই করতে পারবেন না। করতে পারবেন, ওটাকে আপনি হালাল করতে পারবেন না, ওটা ব্ল্যাকই থেকে যাবে। আর এখন তো জানেন ব্ল্যাকটাকে হোয়াইট করার সুযোগ নাই। সো যতটুকু সম্ভব নিজের করেন আর ক্লায়েন্টের করেন। ওনাকে অবশ্যই দেখেন ভাই, বিশ্বাস করবেন না, আমরা এত বেশি এক্সাম্পল পাই যে ভদ্রলোকের কাছে কোটি কোটি টাকা আছে কিন্তু ওনার ট্যাক্স ফাইলে নাই। অনেক এক্সাম্পল পাই। ওনাকে সাধারণত আমাদের যে ট্যাক্স প্র্যাকটিশনার যারা আমরা ট্রেডিশনালি কাজ করি, আমরা একটা জিনিসই বুঝি যে ট্যাক্স ফাঁকি দেন ভাই, ট্যাক্স কম দেন। এই ট্যাক্স কম দিতে গিয়ে আমরা যে ওনার কত বড় ক্ষতি করে ফেলতেছি আমরা নিজেরাও ইমাজিন করতে পারছি না। হিউজ একটা ক্ষতি করে ফেলতেছি। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আপনি যখন করবেন ভাই, এটা কি খুব সতর্কতার সাথে করবেন। দেখেন এখানে হচ্ছে এই যে টোটাল ইনকাম, সোর্স অফ ফান্ড, কোত্থেকে আসতেছে টাকাটা। আপনি টোটাল এখানে এবছরে যেটা আপনি ট্যাক্সেবল ইনকাম দেখিয়েছেন 10,40,000 টাকা, আপনি ট্যাক্স এক্সাম্পশন নিয়েছেন 4.5 লাখ টাকা। তার মানে টোটাল ইনকাম আপনি দেখিয়েছেন এই বছরে 14,90,186 টাকা। আপনাকে এখন ব্যাখ্যা দিয়ে দেখিয়ে দিতে হবে যে 14,90,000 টাকা আপনি কোথায় কোথায় খরচ করেছেন, আপনার এই টাকাটা আপনার আইটি 10B তে কিভাবে এসেছে।
দেখেন এখানে দেখেন নেট ওয়েলথ এট দ্য লাস্ট ডেট অফ স্টেটমেন্ট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার। আপনি লাস্ট যে আইটি 10B গত বছর যেটা জমা দিয়েছেন সেখানে আপনার একটা নেট ওয়েলথ ছিল 65,78,973 টাকা, যেটা আছে এটা লাস্ট অ্যাসেসমেন্ট থেকে অবশ্যই আপনাকে কনফার্ম করে নিয়ে আসতে হবে যে আপনি গত বছর আইটি 10B আপনার নেট ওয়েলথ কত টাকা ছিল। দেখেন সাম অফ, এখন তাহলে এই দুইটা মিলে আপনার টোটাল ওয়েলথের পরিমাণ হয়ে গেল 80,69,000 টাকা। এটা হচ্ছে আপনার নেট ওয়েলথ এই বছরের জন্য। এখন এর বাহিরে আপনার কোনো অ্যাসেট আছে কিনা আপনি কিভাবে দেখাবেন? আপনার কোনো ল্যান্ড প্রপার্টি আছে কিনা, পার্টিকুলার অফ অ্যাসেটস গুলো দেখাবেন। আপনার কোনো আদার্স কোনো ইনভেস্টমেন্ট কিছু আছে কিনা, এই টাকা থেকে আপনি কি কি করেছেন, আপনি ল্যান্ড কিনেছেন, তারপরে আপনি শেয়ার ডিবেঞ্চার কিনেছেন, সঞ্চয়পত্র কিনেছেন, যা যা করেছেন সবগুলো আপনি ফাইন্যান্সিয়াল অ্যাসেট হিসেবে এখানে চলে আসলো, আপনি ডিসক্লোজ করলেন এখানে। আপনি ফার্নিচার আপনার কত টাকার আছে, আদার অ্যাসেট কত টাকার আছে, সবকিছু বাদ দেওয়ার পরে আপনার গ্রোস ওয়েলথ দাঁড়ালো 43,93,349 টাকা। এই জিনিসটা আপনার পরবর্তী বছর আপনি যখন ট্যাক্স ফাইলিং করতে যাবেন ওইখানে আপনার এই ওয়েলথটা ক্যারি ফরওয়ার্ড করবেন। এখানে ধরেন ডিটেলস অফ শেয়ার হোল্ডিং ইন লিমিটেড কোম্পানিজ, আপনি ধরেন কোনো কোম্পানির মালিক বা কোনো পার্টনারশিপ ফার্মের মালিক, এখানে এই ডিসক্লোজার গুলো এখানে দিয়ে দিবেন যে শেয়ার হোল্ডার হিসেবে আপনি কতগুলো শেয়ারের মালিক, আপনার প্রাইস পার শেয়ার কত টাকা আছে, আপনার নাম্বার অফ শেয়ার কত টাকা আছে, ওই শেয়ারের ভ্যালু আপনার কত টাকা আছে। আপনার যদি কোনো নন এগ্রিকালচারাল প্রপার্টি থাকে, নন এগ্রিকালচারাল প্রপার্টি ডিসক্লোজারটা আপনি এই পার্টটাতে দিবেন। আপনার যদি কোনো এগ্রিকালচারাল প্রপার্টি থাকে, এগ্রিকালচারাল প্রপার্টি পার্টটা আপনি এখানে দিবেন। সো দিস ইজ ওয়ান অফ দ্য ক্রুশিয়াল পার্ট, আপনাকে এটা খুব সাবধানে করতে হবে এবং চেষ্টা করবেন আগে যদি ঠিক মতো নাও ডিসক্লোজ করে থাকেন, এই বছর এসে যে কোনো ভাবে অ্যাডজাস্টমেন্ট দিয়ে হোক বা যে কোনো ভাবে ট্যাক্স দিয়ে হোক, যদি আপনার কোনো অ্যাসেট আপনার ফাইলে না থাকে, ইটস দ্য রাইট টাইম যে আপনি এখনই এগুলাকে আপনার ইয়েতে নিয়ে আসেন, ট্যাক্স ফাইলে নিয়ে আসেন, কারণ সামনে সবকিছু অনলাইন হয়ে যাচ্ছে। আগামী বছর ধরেন বা তারপরে বছর থেকে খুব সম্ভবত আমরা সবাই বাউন্ড হয়ে যাব অনলাইনে ট্যাক্স ফাইলিং করার জন্য। আমরা সবাই সম্ভাবনা খুবই বেশি, কারণ এনবিআর এর যে নতুন চেয়ারম্যান হয়েছে আব্দুর রহমান স্যার, ওয়ান অফ দ্য মাই রেসপেক্টেড সিনিয়র, আমার এলাকারই, ওনার বাড়িও লক্ষ্মীপুর, আমার বাড়িও লক্ষ্মীপুর। তো ভদ্রলোক কিন্তু খুবই ভিশনারি, তো ভিশনারি মানুষ, উনি যে কোনো সময় টাইম করে ফেলবেন যে আপনারা সবাই বাধ্যতামূলক ভাবে অনলাইনে রিটার্ন করেন। সো ইটস দ্য রাইট টাইম টু মেক দ্য কারেকশন ইন ইউর ফাইলস। যদি কোনো সামঞ্জস্যতা না থাকে এটাকে সামঞ্জস্যতার মধ্যে নিয়ে আসেন। ওকে ভাইয়া, এখানে দেখেন এই জিনিসটা, এখানে আপনার ডে টু ডে এক্সপেন্ডিচার গুলা আপনি এখানে আইটি 10BB তে এক্সপেন্ড করবেন, যে আপনি সারা বছর ধরে আপনার পার্সোনাল বিলঙ্গিংস বাবদ আপনার কত টাকা খরচ হতে পারে। যেমন আমি এখানে কোনো অ্যামাউন্ট লিখি নাই, আপনার পার্সোনাল ফুডিং এক্সপেন্স আপনি সারা বছর কত টাকা করেছেন সেটা আপনি এখানে লিখবেন। আপনার হাউজিং এক্সপেন্স আপনি কত টাকা করেছেন, রেন্টাল এক্সপেন্স যেটাকে বলি সেটা আপনি এখানে দিবেন। পার্সোনাল ট্রান্সপোর্টেশন খরচ যদি থাকে সেটা দিবেন। ইউটিলিটি, ইলেকট্রিসিটি বিল, এই যে দেখেন ইউটিলিটি এক্সপেন্সটা দেওয়ার ক্ষেত্রে চেষ্টা করবেন অ্যাট অ্যাকচুয়াল আপনার ইলেকট্রিসিটি বিলটাকে দেখে, আপনার পানির বিলটাকে দেখে, আপনার গ্যাসের বিলটাকে দেখে এখানে অ্যাকচুয়ালি লেখার জন্য। আপনার বাচ্চাদের এডুকেশন পারপাসে যদি কোনো খরচ করে থাকেন সেটা এখানে আপনি লিখবেন। পার্সোনাল এক্সপেন্স ফর লোকাল এন্ড ফরেন ট্রাভেল বাবদ যদি আপনি কোনো খরচ করে থাকেন সেটা এখানে লিখবেন। আপনার ফেস্টিভ্যাল বাবদ আপনি কোনো খরচ করে থাকলে সেটা লিখবেন। আপনি ট্যাক্স কত টাকা দিয়েছেন ডিউরিং দ্য টাইমে, ডিউরিং দ্য ইয়ারে, সেটা এখানে লিখবেন। আপনি যদি পার্সোনাল লোন থাকে ওই লোনের এগেইনস্টে আপনি ইন্টারেস্ট পেড করেছেন, কি করেছেন, খরচ, এটা ইন্টারেস্ট পেমেন্টের পার্টটুকু এখানে আপনার আসবে। সবকিছু দেওয়ার পরে এগুলা যখন আপনি দিবেন, যে জিনিসটা আমি ওই যে স্পাউসের কথাটা যে কারণে বলেছি, স্পাউসের জিনিসটা এখানে ইম্পর্টেন্ট এই কারণে, ধরেন আপনারা দুজনেই ট্যাক্স রিটার্ন জমা দিচ্ছেন, বাট খরচ হিসাবে আপনি আপনার ফাইলেও খরচ সব দেখিয়ে ফেলেছেন, আপনার হাজবেন্ডের ফাইলে বা আপনার ওয়াইফের ফাইলেও আপনি সবগুলো খরচ দেখিয়ে ফেলেছেন, তাহলে আপনাদের খরচটা দুইবার দেখানো হয়ে গেল না, একই খরচকে দুইবার দেখালেন। সেক্ষেত্রে যেটা করতে পারেন, এক একটা পার্টকে, যেমন হাউজিং পার্টটাকে যদি আপনি আপনার ফাইলে রাখেন, আপনার হাজবেন্ডের ফাইলে বা আপনার ওয়াইফের ফাইলে হাউজিং পার্টটা রাখার দরকার নাই। আপনার যদি এভাবে সামঞ্জস্য করে দিবেন যেন হচ্ছে এটা রিজনেবল ওয়েতে, লেজিটিমেট ওয়েতে, আপনাকে যদি কখনো ট্যাক্স অফিস কোশ্চেন করে আপনি যেন আনসার করতে পারেন। ভাই আপনারা কি বুঝতে পেরেছেন? আমি খুব সহজ করে বলার চেষ্টা করছি আপনাদেরকে। জি, বুঝতে পারছি। আমি খুব সিম্পলি চিন্তা করছি, খুব কঠিন করে চিন্তা করছি না, কারণ আমরা এই ধরনের ফাইলগুলো নিয়ে বেশি হ্যান্ডেল করি সাধারণত। ভাই একটা কোশ্চেন করতে পারি? শিওর ভাইয়া, প্লিজ। ধরুন যদি ফরেন ট্রাভেল থাকে তাহলে ফরেন ট্রাভেলের জন্য সাথে কি সাপোর্টিং ডকুমেন্টস গুলো দিতে হবে? দিয়ে দেওয়াটা বেটার হবে।
দিয়ে দেওয়াটা বেটার। না দিলেও যে আপনার কিছু হবে সেটা না, কিন্তু ধরেন না দিলেও আপনি আপনার কাছে প্রিজার্ভ করবেন, আপনার কাছে প্রিজার্ভ করবেন, যদি কখনো তারা ক্লেম করে যেন আপনি দিতে পারেন। আমি আপনাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমরা একজন বেশ বড় ক্লায়েন্ট, উনি একটা এনবিএফ এর ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। তো 2013-14 সালে ওনার একটা ট্যাক্স ফাইল, উনি যেটা ফাইলিং করেছেন, এটা আমার একটা লাইভ এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন ধরনের জিনিসগুলো হয় নরমালি। ওনার ওয়াইফ ক্যান্সার পেশেন্ট ছিলেন। খেয়াল করবেন কি হয়েছে ওনার সাথে। ক্যান্সার পেশেন্ট, ওনাকে ব্যাংককে ট্রিটমেন্ট করাতে নিয়ে যাবেন। তো ব্যাংককে যখন ট্রিটমেন্ট করাতে নিয়ে যাবেন, ওনাকে ওনার ওনার অর্গানাইজেশন 25 লাখ টাকার একটা টাকা দিয়েছে, যে টাকাটা হচ্ছে ওনাকে ওনার ওয়াইফের ট্রিটমেন্ট বাবদ খরচ করার জন্য দিয়েছে। উনি কি করেছেন, টাকাটা সরাসরি ওনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়েছেন। এছাড়া উনি বিভিন্ন জায়গা থেকে ওনার আত্মীয় স্বজনদের কাছ থেকে আরো 25 লাখ টাকার মতো লোন করে বা যে কোনো মোডে হোক উনি 50 লাখ টাকা খরচ করেছেন, যেটা ওনার ব্যাংক স্টেটমেন্টে ডিপোজিট ছিল। উনি এই টাকাটা ব্যাংকে গিয়ে ওনার ওয়াইফের ট্রিটমেন্টের বাবদ খরচ করেছেন। এখন উনি ট্যাক্স ফাইলিং করেছেন, ট্যাক্স ফাইলিং করার জন্য সাথে তো ব্যাংক স্টেটমেন্ট দিতেই হয়, উনি ব্যাংক স্টেটমেন্ট দিয়েছেন। এখন ডিসিটি মহোদয় কি করেছেন, ওনার ব্যাংক স্টেটমেন্টে যে টাকা ডিপোজিট দেখেছেন, উনি যে টাকা ইনকাম দেখিয়েছেন, তার থেকে 50 লাখ টাকার মতো বেশি টাকা ডিপোজিট দেখেছেন। এখন যেহেতু স্বাভাবিকভাবে উনি 50 লাখ টাকা বেশি ডিপোজিট পেয়েছেন, উনি কি করেছেন, ওই 50 লাখ টাকাকে ওনার ইনকাম হিসেবে ট্রিট করে অলমোস্ট ওনাকে ওইটার উপরে 30% রেটে ট্যাক্স চার্জ করে দিয়েছেন। 25% বা 30% রেটে, ভালো একটা অ্যামাউন্ট, 12-13 লাখ টাকার একটা ট্যাক্স চার্জ করে দিয়েছেন। তো করে দেওয়ার পরে ভদ্রলোক তো হচ্ছে স্বাভাবিকভাবে একটা অর্গানাইজেশনের এমডি, উনি করেছেন কি, কোর্টে একটা রিট করে দিয়েছেন যে এটা আমাকে এভাবে ভুলভাবে ডিসিটি এটা হচ্ছে আমাকে ক্লেম করেছে। তো কোর্টে রিট করার পরে কোর্ট ওনাকে 6 মাসের একটা স্টে অর্ডার দিয়েছেন, যে আপনি 6 মাস পর্যন্ত এই যে অডিট ডিসিটি মহোদয় যে অ্যাসেসমেন্টটা করেছেন, এই অ্যাসেসমেন্টটাকে স্টে করেছেন। স্টে করার পরে তো উনি তো ভেবেছেন কাজ শেষ, উনি কোর্ট থেকে পারমিশন নিয়ে আসছেন, 6 মাসের স্টে নিয়ে আসছেন। এরপরে ভদ্রলোক আর কোনো কিছু করেন নাই। ইন দ্য মিন টাইম উনি রিটায়ারমেন্টে গিয়েছেন। গত বছর রিটায়ারমেন্টে গিয়েছেন। এই বছর ওনার ওই ফাইলটাকে ট্যাক্স অফিস ওপেন করেছে, ওপেন করে ওনাকে চিঠি পাঠিয়েছে যে আপনি এই টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছেন, আপনাকে এই টাকা আগামী কয়দিনের মধ্যে দিতে হবে, আদারওয়াইজ আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে এই এনবিআর এর মতো টাকা তুলে নিয়ে নেবেন। এখন এনবিআর এর ক্ষোভটা কোন জায়গায় জানেন ভাইয়া? এখানে এনবিআর এর ক্ষোভটা হচ্ছে উনি হাইকোর্টে গিয়ে রিট করেছেন। এখন যেটা ওনার করা উচিত ছিল, প্রথমত হচ্ছে উনি টাকাটা নিয়েছেন ব্যাংকিং চ্যানেলে, ওই টাকাটা নেয়ার কোনো ডিসক্লোজার উনি ওনার ট্যাক্স ফাইলে দেন নাই, যে উনি কোথা থেকে নিয়েছেন এবং কোন পারপাজে নিয়েছেন, কেন নিয়েছেন, ওই টাকাটা ডিসক্লোজার দেন নাই, উনি ট্যাক্স অফিসকে ক্লিয়ার করেন নাই। তো ট্যাক্স অফিসের জায়গায় রাইট, যেটা করেছে তারা একদম লেজিটিমেট ওয়েতে তাদের জায়গা থেকে করেছে। তো এখন আমাদের কাছে যখন ফাইলটা আসলো, তা আমরা কি করব, ভদ্রলোক ধরেন প্রত্যেকটা জিনিসের ডকুমেন্টস রেখেছেন, রেকর্ড রেখেছেন, যে উনি 25 লাখ টাকা ব্যাংক ওনাকে দিয়েছে, ব্যাংক ওনাকে বাংলাদেশ ব্যাংক অ্যাপ্রুভ করে দিয়েছে, একটা চিঠিও বাংলাদেশ ব্যাংক অ্যাপ্রুভ করে দিয়েছে, ওই চিঠিটা ওনার কাছে ছিল। উনি ওই সময় ওনার আত্মীয় স্বজনদের কাছ থেকে যে টাকা লোন করেছেন, ওই তাদেরও রিটেন ডকুমেন্টেশন নিয়ে আসছেন, রিটেন ডকুমেন্ট উনি ফাইল করে রেখেছেন, কিন্তু এগুলো ট্যাক্স অফিসে জমা দেন নাই। তো আমার কাছে যখন আসছে, আমি সাধারণত ইন্ডিভিজুয়ালের ফাইলে হাত দিই না, তো উনি একজন স্বনামধন্য মানুষ, সেই জন্য ওনার ফাইলটা নিয়ে আমি ট্যাক্স অফিসে গিয়েছি, ওনাদের সাথে কথা বলেছি, কথা বলে ওনাদেরকে আমি দেখিয়েছি সবকিছু। তো দেখানোর পর ওনারা বললো যে ভাই যা হয়েছে, উনি রিড করতে গেলেন কেন কোর্টে? এবং সেভাবে উনি বুঝে নাই, লয়ার ওনাকে ভুল বুঝিয়েছেন, উনি রিড করেছেন। বাট হি হ্যাজ লেজিটিমেট ব্যাকগ্রাউন্ড আছে, সবকিছু আছে। এই যে আপনারা দেখেন, এখন আপনারা ওনার ফাইলটাকে সেট অ্যাসাইড করেন। ভদ্রলোক সুস্থ মানুষ, মানে বয়স্ক মানুষ, রিটায়ারমেন্টে গিয়েছে, এখন ফাইলটাকে সেট অ্যাসাইড করে এনে আমরা নতুন করে এই ওনার ওটাকে অ্যাসেসমেন্ট করাবো, রিঅ্যাসেস করিয়ে ওনার ট্যাক্সটা যদি ক্লেম করে সেটা আমরা জমা দিব। এখন দেখেন, একটা সাধারণ একটা ভুলের জন্য উনি কতটা হ্যাসেলের মধ্যে দিয়ে গিয়েছেন। দ্যাট ইজ হোয়াই আমি আপনাদেরকে বলছি, আপনাদের ব্যাংক স্টেটমেন্টে যদি টাকা পয়সা ঢুকে বা যাই হোক না কেন, হতেই পারে আমার পার্সোনাল লাইফে অনেক কিছুর জন্য আমার টাকার দরকার হতে পারে, বাট সেটাকে লেজিটিমেট ওয়েতে, লেজিটিমেট গ্রাউন্ডে ডিসক্লোজ করবেন আপনার পার্সোনাল ফাইলে। ওকে, এখন দেখেন সেটা কোথায় কিভাবে ডিসক্লোজ করা যায়, মানে প্রসেসটা যেমন হচ্ছে আপনার আইটি 10B যেটা আমি বলেছি, বা আইটি 10BB, যে এই দুটো জিনিসের মধ্যে আপনি ডিসক্লোজ করবেন। এবং আপনি যখন হচ্ছে আপনি ডিপোজিট রিকনসিলিয়েশন বলতে একটা কথা আছে, সেটা শুনেছেন ভাই আপনারা? ডিপোজিট রিকনসিলিয়েশনটা হচ্ছে
ডিউরিং দ্য টাইমে বা ডিউরিং দ্য ইনকাম ইয়ার অর ট্যাক্স ইয়ার আপনি যেই টাকাটা আপনার ব্যাংকে জমা হয়েছে, যে ব্যাংক স্টেটমেন্টটা আপনি ট্যাক্স অফিসে জমা দিচ্ছেন, ওইখানে যে টাকাটা ডিপোজিট হয়েছে, লেটস সে আপনার সারা বছরে 1 কোটি টাকা ডিপোজিট হয়েছে, ওয়ারেজ আপনি ইনকাম দেখিয়েছেন 50 লাখ টাকা বা আপনার ইনকাম করেছেন 50 লাখ টাকা, তাহলে যে 50 লাখ টাকা আপনি বাড়তি আপনার ব্যাংকে ডিপোজিট হয়েছে, ওই ডিপোজিটটার একটা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করে আপনি যখন ট্যাক্স ফাইলিং করবেন, ওই ট্যাক্স ফাইলিং এর সাথে জমা দিয়ে দিবেন। এটাকে আমরা সাধারণ ভাষায় বলি ডিপোজিট রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এটা বড় বড় ফাইলগুলোতে সাধারণত ট্যাক্স অফিসাররা চায়, কোম্পানির ক্ষেত্রে তো ম্যান্ডেটরি দিতেই হবে, কোনো উপায় নাই, বাট ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে বড় বড় ফাইলগুলোতে চায় যাদের এই ধরনের কোনো গ্যাপ থাকে তারা অবশ্যই ডিপোজিটটা রিকনসাইল করে দেখিয়ে দিবেন। যদি না দেখান, আপনার হয়তোবা ট্যাক্স অথরিটি ওই বছর বুঝলো না, পরের বছর বুঝলো না, বাট কখনো যদি আপনার ট্যাক্স ফাইলটা অডিটে পড়ে যায়, দেন আপনি কিন্তু ঝামেলায় পড়ে যাবেন, বড় ধরনের ঝামেলায় পড়ে যাবেন, কিচ্ছু করতে পারবেন না। ক্লিয়ার? জি, অনেক সময় দেখা যাচ্ছে যে আমার অ্যাকাউন্টে আমার কোনো ফ্রেন্ড বা আত্মীয় কোনো একটা টাকা পাঠাইলো, তার মানে আবার ওই টাকাটা কাউকে দিতে বললো। জি তো সেই ক্ষেত্রেও তো ওইটা আমার অ্যাকাউন্টে চলে আসতেছে, ওইটারও তো রিকনসিলিয়েশন তাহলে করে দেখিয়ে দিতে হবে নাকি? জি, করিয়ে দেখিয়ে দিতে হবে, কারণ আপনাকে ব্যাখ্যা দিতে হবে আপনার অ্যাকাউন্টে যে টাকাটা আসছে কেন আসছে এবং আপনি কি কাজে খরচ করেছেন, রিকনসাইল করে দেখিয়ে দিবেন সবগুলাকে, তাহলে আপনি বেঁচে যাবেন। আপনারা যদি রিকনসিলিয়েশন নাও দেন বা জমা নাও দেন, সাময়িকভাবে হয়তো বা বিপদে পড়বেন না, কিন্তু এই যে ভদ্রলোকের যে এক্সাম্পলটা আমি দিলাম, ওই ভদ্রলোকের মতো বিপদে পড়ে যেতে পারে, যে কেউ পড়ে যেতে পারে। ভাইয়া রিকনসিলিয়েশন টার্মটার সাথে আমি একটু পরিচিত না, একটু যদি কাইন্ডলি খুব সহজভাবে একটু বলতেন। আচ্ছা, জাস্ট সিম্পল একটা কোনো কিছু না, এটা আপনি একটা এক্সেলে কাজ করবেন, যে এক্সেলে আপনি কি করবেন, প্রথম পার্টে আপনি লিখলেন যে আপনার ওপেনিং ব্যালেন্স কত টাকা আছে ব্যাংকে, ঠিক আছে। রিকনসিলিয়েশন জিনিসটা হচ্ছে টোটাল টাকাগুলোকে রিকনসাইল করা, যে আপনার কত টাকা আসছে কত টাকা গেছে সেটা ব্যাখ্যা দেয়া। আপনি এক্সেল এর মধ্যে প্রথমে আপনি যেটা লিখবেন যে 1 জুলাই 2023 আপনি যেটা ব্যাংক স্টেটমেন্টে যেটা আছে আপনার ওপেনিং ব্যালেন্স আছে এত টাকা, এই টাকাটা অবশ্যই আপনার ট্যাক্স ফাইলে জমা দেওয়া আছে, ওপেনিং ব্যালেন্সটা আপনি লিখলেন। ডিউরিং দ্য পিরিয়ড লিখবেন 1 জুলাই থেকে 30শে জুন পর্যন্ত ডিপোজিটেড ইন মাই অ্যাকাউন্ট, ডিপোজিটেড ইন মাই অ্যাকাউন্ট কত টাকা ডিপোজিট হয়েছে আপনার ব্যাংক স্টেটমেন্টের ক্রেডিট পাশে যে টাকাটা যেটা আসছে ওই টাকাটাকে আপনি এখানে বসাবেন। বসানোর পরে ধরেন আপনার টোটাল ডিপোজিট আপনি পেয়ে গেলেন, এরপরে আপনি দেখাবেন টোটাল পেমেন্টস, টোটাল পেমেন্টস এর মধ্যে আপনি কাকে কোন খাতে কত টাকা পেমেন্ট করেছেন, দেওয়ার পরে টোটাল পেমেন্টটা বাদ দেওয়ার পরে যে নেট যে ফিগারটা থাকবে ব্যাংক স্টেটমেন্টে, ব্যাংক স্টেটমেন্টের ক্লোজিং ব্যালেন্স আর আপনার রিকনসিলিয়েশনের ক্লোজিং ব্যালেন্স, দুইটা ব্যালেন্স মিলে যাবে। ওকে জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, এটা খুব সহজ, আপনি এক্সেলে করে নিন। আর যদি মানে আহ, ছোট ফাইল হইলেন সাধারণত না দিলেও চলে, কিন্তু যাদের বড় ফাইল আছে বা অসামঞ্জস্যতা আছে ব্যাংক ডিপোজিটের সাথে, তারা এই জিনিসটা অবশ্যই করে নেবেন, তাহলে ভবিষ্যতে ঝামেলায় পড়বেন। ওকে ভাইয়া। ওকে, এটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট রিসিপ্টস, যেটা হচ্ছে পিএসআর আমরা বলি, প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন। এই অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা অবশ্যই কালেক্ট করে আপনার কাছে প্রিজার্ভ করবেন, কারণ এই অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা না থাকলে আপনি অনেকগুলা সেবা থেকে বঞ্চিত হবেন। আচ্ছা, এটা ছিল আমাদের একটা ছোট্ট একটা ট্যাক্সের ফাইল, আমি আপনাদেরকে দেখিয়েছি এই ট্যাক্স ফাইল রিলেটেড। এই কাজটা কিন্তু আপনার শেষ, মোটামুটি খুব কঠিন কিছু না, খুব সিম্পল একটা কাজ ছিল। এই জায়গায় কি আপনাদের কারো কোনো কনফিউশন আছে? ডিয়ার, আপনারা প্লিজ আমাকে বলবেন কোনো কনফিউশন আছে? না। ওকে, ভেরি নাইস। দেন হচ্ছে আমরা একটা ফাইলিং শিখে ফেলেছি, একটা ছোট একটা ফাইল দেখলাম, আমি আপনাদের আরেকটা বড় ফাইল দেখবো। আমি কি একটা 5 মিনিটসের ব্রেক নিতে পারি, একটু টি ব্রেক? আমার একটু চা খাওয়া দরকার, বকর বকর করে গলা বসে গেছে। জাস্ট জি 5 মিনিট, অবশ্যই। আই গেট ব্যাক। জি জি, জি ভাইয়া। ঠিক আছে। শিওর। ওকে ওকে।
ভাই set করে ওকে, আচ্ছা আমরা আরেকটা ট্যাক্স ফাইলে যাওয়ার আগে আমি আপনাদেরকে ছোট্ট করে আমাদের এই ফাইন্যান্স অ্যাক্ট 2024-এ যে চেঞ্জেস গুলো যেগুলো আসছে ফাইন্যান্স অ্যাক্ট 2023-এর সাথে, এখানে সামান্য কিছু জিনিস আছে আপনাদেরকে একটু দেখায় দিব। তারপরে হচ্ছে এটা আমি 5 to 10 মিনিটস দিব এখানে, তারপরে হচ্ছে আমরা আরেকটা ফাইলিং এ চলে যাব। একটু খেয়াল করবেন যে চেঞ্জেস গুলো যে কোথায় কোথায় আসছে ফাইন্যান্স অ্যাক্ট 2023 থেকে ফাইন্যান্স অ্যাক্ট 2024-এর মধ্যে। দেখেন 24-25-এ আমরা গতকালকে এটা নিয়ে ডিসকাস করেছি। ইন্ডিভিজুয়াল ট্যাক্স স্ল্যাবের মধ্যে সামান্য একটু চেঞ্জ আসছে। এই আমাদের যে ম্যাক্সিমাম স্ল্যাব ছিল 25%, এই ম্যাক্সিমাম স্ল্যাবটাকে চেঞ্জ করে 30% স্ল্যাবটাকে ইন্ট্রোডিউস করেছে। এখানে আগে 20 লাখের যে স্ল্যাবটা ছিল ওটা ছিল না, নতুন করে 20 লাখের স্ল্যাবটাকে নিয়ে আসা হয়েছে এই বছরে। তারপর হচ্ছে এটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স রেটের যে চেঞ্জেস গুলো যেখানে যেখানে আসছে, এটা আমি কালকে আপনাদেরকে বলেছি। স্ক্রিনটা দেখা যাচ্ছে না একটা আই এম সরি আপনাদের মনে মিনিট। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে। ওকে, আমি আবার একটু বলছি যে এই ফাইন্যান্স অ্যাক্ট 2023 থেকে ফাইন্যান্স অ্যাক্ট 2024-এ যে ছোট ছোট কিছু চেঞ্জেস আসছে, মেজর কোনো চেঞ্জেস আসে নাই। ওই চেঞ্জেস গুলো একটু আপনাদেরকে বলে দিচ্ছি, এটা আপনাদেরকে হেল্প করবে পরবর্তীতে। শুরুতে যেটা বললাম, আমরা গতকালকে এটা নিয়ে ডিসকাস করেছি যে ইন্ডিভিজুয়াল ট্যাক্স রেটে সামান্য একটু চেঞ্জ এসেছে। চেঞ্জটা হচ্ছে 20 লাখের স্ল্যাবটা ছিল না, নতুন করে 20 লাখের স্ল্যাবটাকে আনা হয়েছে। আপনার 30% যে এডিশনাল ট্যাক্সের যে রেটটা সেটা নতুন করে ইন্ট্রোডিউস করা হয়েছে। আগের বছর ম্যাক্সিমাম ট্যাক্স রেট ছিল 25%, এই বছর ম্যাক্সিমাম ট্যাক্স রেটটা হচ্ছে 30%। এটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স রেটের যে ছোটখাটো যে চেঞ্জেস গুলা, তেমন কোনো চেঞ্জেস এখানে নাই। চেঞ্জেসটা যেটা হয়েছে, আগের বছর পাবলিকলি ট্রেডেড কোম্পানির ক্ষেত্রে যে রেটটা ছিল যে 20%, 22.5%, এটা এটা আগের মতোই আছে। শুধুমাত্র চেঞ্জেসটা যেখানে আসছে, অ্যাসোসিয়েশন অফ পার্সন, এওপি বা হচ্ছে ট্রাস্ট ফান্ড যারা থাকবে তাদের জন্য জেনারেল রেটটা ছিল 27.5%। আর কন্ডিশন ফেল করলে সেটা ছিল, কন্ডিশনটা কি কালকে বলেছিলাম মনে আছে? কন্ডিশনটা কি যদি কন্ডিশন মিট না করেন আপনার ট্যাক্স রেটটা কখন বেশি হয়ে যাবে, সেই কন্ডিশনটা আমি কালকে বলেছিলাম, আপনাদের মনে আছে আজকে? প্রথম কন্ডিশনটা হচ্ছে আপনার রিসিপ্টস এন্ড পেমেন্টস যা যা থাকবে মিক্স সব রিসিপ্টস গুলো ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আসতে হবে। আপনি সিঙ্গেল ট্রানজাকশনে এই এক্সপেন্স রিলেটেড যদি কোনো এক্সপেন্স অথবা ইনভেস্টমেন্ট রিলেটেড কোনো যদি ট্রানজাকশন থাকে, সেটা 5 লাখের উপরে গেলে অবশ্যই আপনাকে ব্যাংকিং চ্যানেলে করতে হবে। বাট টোটাল ট্রানজাকশন ডিউরিং দ্য ইয়ার 36 লাখ টাকার বেশি অবশ্যই আপনি ক্যাশে ব্যাংক ট্রান্সফার ছাড়া, ব্যাংকিং চ্যানেল ছাড়া ট্রানজাকশন করতে পারবেন না। এই কন্ডিশনটা যদি আপনি মিট না করেন তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা ট্যাক্স রেট বেড়ে যাবে। কিভাবে বাড়বে? পাবলিকলি ট্রেডেড কোম্পানির ক্ষেত্রে 2.5% বাড়বে, আর হচ্ছে এওপির ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে 2.5% বাড়বে যদি আপনি কন্ডিশন গুলোকে মিট না করেন। তো আপনারা যারাই অ্যাকাউন্টিং কনসালটেন্সি করেন বা যে অর্গানাইজেশনে কাজ করেন, সবাইকে এনকারেজ করবেন যে অবশ্যই 5 লাখ টাকার উপরে কোনো পেমেন্ট আপনি ক্যাশে দিবেন না। আর অ্যাকুমুলেটেড সারা বছর ধরে ওই কোম্পানির ব্যাংক স্টেটমেন্টে ক্যাশের লেনদেনটা যেন 36 লাখের বেশি না হয়। আচ্ছা ভাইয়া, মানে একটু করি, সেটা হচ্ছে আদৌ কি বাংলাদেশে এটা সম্ভব? খুবই ডিফিকাল্ট। এক্সাম্পল, আমার একটা গার্মেন্টস কোম্পানি আছে, আমি জি যে গার্মেন্টস কোম্পানিতে আমার এমপ্লয়ি 10,000 এমপ্লয়ি, এদের জি যদি আমি 10 টাকা করেও কনভেন্স দিতে যাই হ্যাঁ, প্রতিদিনে, ব্যাংকের যা যাচ্ছে, এই মাল আনতে যাচ্ছে, ওই মাল আনতে যাচ্ছে, এটা জীবনে 30 লাখ টাকা সম্ভব? এটা সম্ভব না ভাইয়া, আমাদের তাহলে দেশে শুধু সম্ভব শুধু না। শুধু এবং শুধু মানে এই জায়গায় একটা মানে বার দিয়ে মানে হ্যাঁ মানুষের হ্যাঁ মূলা ঝুলানোর মতো একটা শব্দ আছে না, ওরকম জি একটা মূলা জি ঝুলাই দিচ্ছে। এবং মজার বিষয় কি জানেন? মজার বিষয়টা হচ্ছে, এর চেয়ে একটা মজার বিষয় যেটা হয়েছে, আমরা যারা আইটি এনেবল সার্ভিস, তো আপনারা জানেন যে হচ্ছে টেকনোলজিক্যাল যে সার্ভিস গুলো আইটি এনেবল সার্ভিস, আপনি ফরেন রেমিটেন্স আনেন আইটি এনেবল অর্গানাইজেশন গুলোতে, সফটওয়্যার ডেভেলপমেন্ট বলেন, ফ্রিল্যান্সিং ইনকাম বলেন, ওই ইনকাম গুলোতে আপনি একটা হচ্ছে ক্যাশ ইনসেন্টিভ পান। আগে যেটা ছিল 10% থেকে করে 8% করা হয়েছে, 8% থেকে 6% করা হয়েছে ক্যাশ ইনসেন্টিভ। তারা নতুন করে একটা শর্ত দিতে চেয়েছে,
এখনো দিতে পারে নাই, ফুলি ইম্পোজ করতে পারে নাই যে এই অর্গানাইজেশনের কোনো লেনদেন ব্যাংকিং চ্যানেল ছাড়া হবে না। এখন আপনি বলেন এটা কি সম্ভব আমার দেশে? তাহলে কখনো আমরা সম্ভব? অফিসে চিনি খাবো, চা খাবো, কফি খাবো, এই তো আমরা ওই দোকানদারকে চেকে পেমেন্ট করতে হবে, কস্ট চেকে। দোকানদার কি আমার থেকে নেবে কোনোদিন? ইভেন এর চেয়ে মজার বিষয় কি জানেন, আপনি যে হচ্ছে যে স্যালারি পেমেন্ট গুলা দিচ্ছেন, আগের বছর যেটা হচ্ছে এই 15,000 না 20,000 টাকার একটা স্ল্যাব ছিল যে আপনি ক্যাশে 15। স্যালারি দিতে পারবেন 15,000, তাই না? এবছর কিন্তু ওই থ্রেশহোল্ডটা কিন্তু নাই, এটা কি আপনারা জানেন? হ্যাঁ, ওটা মানে আপনি যে কোনো ধরনের স্যালারি পেমেন্ট করবেন, সাপোর্ট স্টাফকে 5,000 টাকা বেতন দিবেন, ক্লিনারকে 5,000 টাকা বেতন দিবেন, বেতন বাবদ, রিমিউনারেশন বাবদ আপনি যে অ্যামাউন্টটাই দেন না কেন সেটা অবশ্যই আপনাকে ব্যাংকিং চ্যানেলে দিতে হবে। বিগ ডিফিকাল্ট আমাদের দেশের জন্য, এটা খুবই খুবই কঠিন কন্টিনিউ করা এভাবে। তারপরে এটা কেন করতেছে, এটা করার মূল কারণটা হচ্ছে আপনারা তো সবাই জানেন যে আমাদের দেশ থেকে যে প্রচুর পরিমাণ টাকা বের হয়ে যায় বা বের হয়ে যাচ্ছে, বা গত কয়েকটা বছরে যেই স্ক্যাম গুলা হয়েছে শুধুমাত্র ক্যাশ লেনদেনের সুবিধা থাকার কারণে, সিগনিফিকেন্ট ক্যাশ লেনদেনের সুবিধা থাকার কারণে। বিলিভ করেন যদি আপনার ক্যাশ লেনদেনটা বন্ধ হয়ে যায়, এই যে আপনার স্ক্যাম গুলা যেগুলো আছে এগুলো 95% ন্যারো হয়ে যাবে। 95% শুধুমাত্র ক্যাশ ট্রানজাকশন গুলাকে যদি ইয়ে করে ফেলে। ভাইয়া, এই যে আমার কাছে মানে সহজ মনে হয় কোনটা, আমরা বাংলাদেশে জানি 10 থেকে 15টা কোম্পানি আছে এই ধরনের অবৈধ কাজগুলো করে, নাম ধরে বলতে গেলে আমরা সবাই বলতে পারবো। এই 10-15টা কোম্পানির উপরে যেমন হচ্ছে আমাদের ওই লিস্টেড কোম্পানিগুলোর ক্ষেত্রে যদি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আছে, যদি সেগুলো লিস্টেড কোম্পানি নয় সেগুলোতে আপনি বসান, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বসান, আপনি সেখানে প্রশাসক বসান। বা আপনি জানেন যে 10টা কোম্পানি করে, আপনি 10টা কোম্পানি সারা জীবন অডিট করেন না, এক্স্যাক্টলি আপনি কিন্তু করার পাচ্ছেন অনেক মানে। কিছুই আছে, করার অনেক কিছুই আছে। আর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরও না ইন্ডিপেন্ডেন্ট না, বুঝছেন? যেমন হচ্ছে ওনারও ম্যানিপুলেটেড। হ্যাঁ, যেমন এই যে আমার কাছে বিশ্বাস করবেন, আমার কাছে লাস্ট উইকেই একটা অর্গানাইজেশন, লিস্টেড অর্গানাইজেশন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হওয়ার জন্য একটা প্রপোজাল আসছিল। ভাই বিশ্বাস করবেন না, আমি না এখন পর্যন্ত ওই অফারটা একসেপ্ট করার সাহস দেখাতে পারতেছি না। কেন পারতেছি না আমি জানি না, ওইখানে আসলে গেলে বা বসলে আমি আসলে কি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবো কিনা। ইটস ডিফিকাল্ট, কোয়াইট ডিফিকাল্ট ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হয়ে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করা। বাট আস্তে আস্তে চেঞ্জ চিন্তা করতে হবে। আপনারা যার যার জায়গা থেকে সতর্ক হন, সচেতন থাকেন। আমি আমার জায়গায় সচেতন, আমি চেষ্টা করি আমার জায়গায়, যেমন আমি আমার অফিসের একটা টাকাও আমার কোনো স্টাফকে বলেন, পিয়ন বলেন, আমি কাউকে ক্যাশ দিই না। মানে আমি আমার জায়গায় সচেতন হয়েছি, চেষ্টা করছি আমার জায়গা থেকে আমি নিজেকে ইয়ে করার জন্য, ট্রান্সপারেন্ট থাকার জন্য। আপনারা আপনাদের জায়গা থেকে যতটুকু সম্ভব, আমি জানি পুরোপুরি পারবেন না, বাট ইটস আওয়ার সোশ্যাল রেসপন্সিবিলিটি নাও। আমাদের কান্ট্রি পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে গেলে আমাদের এখন একটু সতর্ক হওয়া উচিত এই জায়গাগুলোতে। আচ্ছা, এই যে প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন, আমি কিছু সার্ভিসের কথা বলেছি যে কাদেরকে হচ্ছে মানে কোনো সার্ভিস নেওয়ার ক্ষেত্রে এই যে প্রুফ অফ সাবমিশন অফ রিটার্নটা জমা দিতে হবে ম্যান্ডেটরি। যেমন হচ্ছে এখানে কিছু বিজনেসের কথা বলা হয়েছে যে এই বিজনেসগুলো যে কোনো বিজনেসের রিনিউয়ালের লাইসেন্স পেতে গেলে বা বিজনেসের লাইসেন্স পেতে গেলে, রিনিউয়াল করতে গেলেও আপনাকে এই পিএসআরটা জমা দিতে হবে। অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা, যেটা আপনি ট্যাক্স ফাইলিং করেছেন, ওই রিসিপ্টটা আপনাকে জমা দিতে হবে। আপনি কোনো নতুন করে হোটেল করতে যান, রেস্টুরেন্ট করতে যান, মোটেল করেন, হসপিটাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, যাই করতে চান না কেন আপনাকে অবশ্যই পিএসআর জমা দিতে হবে। Must submit PSR processing these service at city corporation areas. আপনি সিটি কর্পোরেশন এরিয়াজে কোনো কমিউনিটি সেন্টার চালাবেন, আপনি কনভেনশন হল চালাবেন, এই ধরনের কোনো সিমিলার সার্ভিস আপনি দিবেন, সেক্ষেত্রে আপনাকে পিএসআর সাবমিট করাটা ম্যান্ডেটরি অ্যাকর্ডিং টু সেকশন 264। একটু খেয়াল রাখবেন, আপনাদের কাছে অনেকেই হয়তো বা আসে যে আমাকে আমি বিজনেস করব বা এটা আমার রিনিউয়াল করে দেন, আমার ট্রেড লাইসেন্স রিনিউয়াল করে দেন, আমার আইআরসি রিনিউয়াল করে দেন। তো ওগুলা রিনিউয়ালের কাজ হাত দেওয়ার আগে অবশ্যই দেখে নেবেন যে তার পিএসআরটা আছে কিনা, উনি ট্যাক্স ফাইলিং করেছে কিনা, অ্যাটলিস্ট লাস্ট ইয়ারটা। এই যে গতকালকে আমি এটা নিয়ে বলেছিলাম যে হাউস প্রপার্টির ক্ষেত্রে আপনি হচ্ছে, এটা আমি গতকালকে ডিসক্লোজ করেছি আপনাদেরকে, নতুন করে হয়তো বা বলার কিছু নেই, কালকে এগুলো সব দেখিয়ে দিয়েছি। এই যে আইটি এনাবল সার্ভিস, এটার একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে কারা কারা আইটিইএস এর আওতায় পড়বে। আইটিইএস এর আওতায় ব্যাখ্যা দেওয়ার কারণটা হচ্ছে আপনার এখানে ট্যাক্সের একটা বড় এক্সেপশন আছে, তারা ট্যাক্স ফুললি ফ্রি,
আইটি রিলেভেন্ট যে সার্ভিসগুলো দিচ্ছেন ওই সার্ভিসগুলো ফুললি ফ্রি। এখন অনেকেই হচ্ছে এখানে বায়াস করার চেষ্টা করে এনবিআর কে, যে বায়াসটা কিভাবে করে, যে আইটি বেসিক্যালি আইটি এনাবল সার্ভিস না, তারপরে হচ্ছে মেমোরেন্ডাম ওইভাবে করে রাখছে যে আইটি ইয়েস করে ওই ট্যাক্স এক্সাম্পশনটা নেওয়ার জন্য। সেক্ষেত্রে এনবিআর এবার সতর্ক হয়ে আপনি কোন জায়গায় আইটি এনাবল সার্ভিস কোনটাকে বলতে পারবেন সেটার একটা ব্যাখ্যা দিয়ে দেওয়া হয়েছে। এই ব্যাখ্যাটা হচ্ছে এখানে কোন কোন অর্গানাইজেশন গুলো আইটিএস এর মধ্যে পড়বে, এবং আইটি এনাবল সার্ভিস অর্গানাইজেশনের জন্য ট্যাক্সের এক্সাম্পশন থ্রেশহোল্ড হচ্ছে জুন 2027 পর্যন্ত, যেটা 24 পর্যন্ত ছিল ওটাকে এক্সটেন্ড করে জুন 2027 পর্যন্ত করা হয়েছে। এই যে কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে এই আইটি এনাবল সার্ভিস অর্গানাইজেশন গুলোর জন্য এই এক্সাম্পশন পাওয়ার জন্য এবং ক্যাশ ইনসেন্টিভ বেনিফিটস পাওয়ার জন্য অল ইনকাম এক্সপেন্ডিচার এন্ড ইনভেস্টমেন্ট মাস্ট বি থ্রু ব্যাংকিং চ্যানেল, ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে হইতে হবে। যেটা নিয়ে হচ্ছে বেসিস থেকে একটা অ্যাপ্লিকেশন অলরেডি করেছে, এটার এখনো রেজাল্ট আসে নাই, বাট দে আর ফাইটিং ফর দ্যাট ওয়ান। ওকে, আমরা এবার হচ্ছে আমাদের মেইন কাজে চলে যাই। এটা হচ্ছে মিনিমাম যে চেঞ্জেস গুলো যেগুলো আসছে, এটা কি আপনাদের দরকার আছে? এটাকে আমি দিয়ে দিব? জি স্যার, দিয়ে দেন। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ট্রেডিশনাল ফাইলের ক্ষেত্রে। আপনারা কি আমার স্ক্রিনটা পাচ্ছেন ভাইয়া? না ভাইয়া, নাও? যে স্ক্রিন দেখা যাচ্ছে বাট ফোল্ডার গুলো দেখা যাচ্ছে আর কি। ও, ফোল্ডার দেখা আপনার যাচ্ছে। রিটার্নের ফাইলটা দেখা যাচ্ছে। I think now it's okay. Okay? জি ওকে। ওকে, এটা হচ্ছে আমি একটা রিয়েল ফাইল দেখাচ্ছি, আমার একজন ক্লায়েন্টের ফাইল, যদিও কনফিডেন্সিয়াল, তারপর আপনাদের বোঝার সুবিধার্থে দেখাচ্ছি। এখানে হচ্ছে আমরা দুইটা ইনকাম নিয়ে বেসিক্যালি রেন্টাল পার্টটা নিয়ে আলোচনা করব। কারণ আমাদের দেশে আমাদের অনেক বাড়িওয়ালা আছে, কিন্তু বাড়িওয়ালারা হচ্ছে ট্যাক্স ফাইলিংটা ঠিক মতো করে না, এবং হচ্ছে তাদের ট্যাক্স ফাইলিংটা প্রপার ওয়েতে হয়ও না। এই জন্য ভদ্রলোকরা বিভিন্ন ঝামেলায় পড়েন, ওদের ট্যাক্স ফাইলিংটার মধ্যে সমস্যা হয়। ডিসিজিরাও সতর্ক থাকেন অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেট করার ক্ষেত্রে, রিজনেবল ভ্যালু ক্যালকুলেট করার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা ইন্ডিভিজুয়াল ফাইলিং দেখাবো। এখানে আপনার ইন্ডিভিজুয়াল ইনকামের মধ্যে হাউস রেন্টের পার্টটাকে হাইলাইট করা হয়েছে, সাথে হচ্ছে ওনার স্যালারি ইনকাম গুলোকে হাইলাইট করা হয়েছে। সামান্য দুইটা পার্ট দিয়ে আমি আপনাদেরকে একটু ডিপলি বোঝানোর চেষ্টা করব। বেসিক্যালি রেন্টাল পার্টটুকু খুব ইম্পর্টেন্ট এটা, কারণ আপনারা যদি ইন্ডিভিজুয়াল ফাইল করতে চান এরকম রেন্টাল প্রচুর ফাইল পাবেন যাতে শুধু রেন্টাল ইনকাম আছে। এটা স্বাভাবিকভাবেই অ্যাকনলেজমেন্ট কপি শুরুতেই চলে আসছে। অ্যাকনলেজমেন্ট কপির জন্য এখানে পার্সোনাল ডেটাগুলো, এই যে পার্ট 1 এ আপনি যে ডেটাগুলো ফিল আপ করবেন এগুলো অটোমেটিক্যালি আপনার ইয়েতে চলে যাবে, অ্যাকনলেজমেন্ট ফাইলে চলে যাবে। এখানে অ্যাসেসমেন্ট ইয়ার আপনি কোন সেকশনের আন্ডারে জমা দিচ্ছেন। আমরা অবশ্যই এখন যতগুলা ট্যাক্স ফাইলিং করব প্রত্যেকটা হচ্ছে আন্ডার সেকশন 180। এখানে ভদ্রলোকের ডিটেলস আছে, ওনার টিন আছে, যদি কোনো ওল্ড টিন থেকে থাকে সেটা থাকবে, ওনার ট্যাক্স সার্কেল, ওনার ট্যাক্সের জোন, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস থাকবে, তারপর হচ্ছে ওনার স্ট্যাটাস থাকবে। ওকে, ওনার স্পাউসের ডিটেলস থাকবে, স্পাউসের টিন থাকবে, ওনার প্যারেন্টসের ডিটেলস থাকবে, পার্সোনাল অ্যাড্রেস। এই ডেটাগুলো আপনি ফিল আপ করলে এগুলো অটোমেটিক্যালি প্রত্যেকটা জায়গায় চলে যাবে, আপনার অ্যাকনলেজমেন্ট ফাইলেও চলে যাবে, আপনার প্রত্যেকটা ক্যালকুলেশন শিটেও চলে যাবে অটোমেটিক্যালি। এটা হচ্ছে ওনার টোটাল ট্যাক্স কম্পিউটেশনের শীট, টোটাল ইনকাম কম্পিউটেশনের শীট। এটা একটু পরে আসবো, আগে আসবো আমরা ইনকামটা কিভাবে আসছে, কোথা থেকে আসছে। দেখেন শিডিউল 24 এতে অবশ্যই সবসময় স্যালারির পার্টটুকু থাকবে। আমি স্যালারির পার্ট এখানে কিছু রাখি নাই, কারণ একটু আগে আমি আপনাদেরকে একটা স্যালারি ফাইল দেখিয়েছি, ওই ফাইলে যেভাবে ইনকাম গুলো দেখিয়েছেন এখানে ঠিক একইভাবে ইনকাম গুলো দেখাবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা আমি এখন ডিসকাস করতে যাব সেটা হচ্ছে ওনার রেন্টাল ইনকামের।
যে আপনি 24B তে ওনার পার্টিকুলারস অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কিভাবে দেখাবেন, কোন ওয়েতে দেখাবেন। দেখেন এখানে শুরুতেই হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে যেটা আছে সেটা হচ্ছে আমরা একটা অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেট করেছি, রেন্টাল ডিটেলস একটা ক্যালকুলেশন শিট আছে। অবশ্যই যারা রেন্টাল ইনকাম থাকে তাদের জন্য একটা রেন্টাল ডিটেলস এর এডিশনাল পার্ট আপনারা করে দিবেন, যেটা হচ্ছে আমাদের ট্যাক্স ফাইলিং এর ট্যাক্স রিটার্নের গতানুগতিক ভাবে নাই, বাট এডিশনাল একটা স্প্রেডশিট করে আপনারা জমা দিয়ে দিবেন। এই যে দেখেন ওনার রেন্টাল ডিটেলসে আমরা চলে আসছি। ওনার অনেকগুলো বাড়ি, অনেকগুলো ফ্লোর, এখানে সবগুলো ডিসক্লোজ করা আছে, একদম ডিটেলস সহকারে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে ওনার একটা বাড়ি। এখানে হচ্ছে কোন মাসে উনি কত টাকা পেয়েছেন, কোন ফ্লোর থেকে কত টাকা পেয়েছেন, আলাদা আলাদা করে ভাগ করে করে একদম ফ্লোর ওয়াইজ ভাগ করে দিবেন। ওনার একটা অ্যানুয়াল রেন্ট আসছে এখানে। ওনার টোটাল রিপেয়ার মেইনটেনেন্স 25%। ওনার রিপেয়ার মেইনটেনেন্স কেন 25% আপনারা কি বলতে পারবেন? রিপেয়ার মেইনটেনেন্সের রিপেয়ার এক্সপেন্সটা কেন? মেইনটেনেন্স হচ্ছে রেসিডেন্টের জন্য 1/4 টোটাল অ্যানুয়াল ইনকামে অ্যানুয়াল রেন্টের উপরে, আর হচ্ছে কমার্শিয়ালের জন্য 30% মনে হয়। 30%, রাইট। রেসিডেন্সিয়াল পারপাসে যদি আপনি ভাড়া দিয়ে থাকেন সেটার জন্য হচ্ছে আপনার রিপেয়ার মেইনটেনেন্সের জন্য যে অ্যাডমিসেবল এক্সপেন্স আপনি চার্জ করতে পারবেন সেটা হচ্ছে 25%। আর ইফ ইট ইজ সরি, আর যদি এটা কমার্শিয়াল পারপাসে হয় সেক্ষেত্রে আপনি 30% এক্সপেন্স ক্লেম করতে পারবেন। তো এই ভদ্রলোকের সবগুলো বাড়ি, এই যে আরেকটা বাড়ি আছে এখানে, ওই বাড়িটা হচ্ছে ওনার প্রতি মাসে 30,000 টাকা করে ভাড়া পায়, 12 মাসে 3,60,000 টাকা। এখানে হচ্ছে 25% পাচ্ছেন। এখানে দেখেন এই যে সিটি কর্পোরেশন ট্যাক্স উনি যেটা বছরে বছরে জমা দিয়েছেন, এটাও কিন্তু অ্যাডমিসেবল এক্সপেন্স হিসেবে আপনি ক্লেম করে নেবেন। আপনার যে নেট ইনকামটা যেটা আসবে সেটা হচ্ছে আপনার রিপেয়ার মেইনটেনেন্সের বাবদ যে খরচটা যেটা আছে সেটা দিবেন, এবং আপনি সিটি কর্পোরেশনে যে ট্যাক্সটা দিয়েছেন প্রতি বছর ওই ট্যাক্সটাকে বাদ দিয়ে আপনার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি চলে আসবে। এখানে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি আসলো। এই ওনার দুইটা বাড়ি, এখানে হচ্ছে এই একটা শপ ভাড়া দিচ্ছেন। শপ ভাড়ার ক্ষেত্রে উনি এখানে কোনো ইয়ে পাচ্ছেন না, মেইনটেনেন্সের চার্জ পাচ্ছেন না, যেহেতু শপের মেইনটেনেন্সের কাজ ওনার না, শপের মেইনটেনেন্সের কাজ শপের মালিকের, এই জন্য শপের মেইনটেনেন্স চার্জটা উনি পাচ্ছেন না এখানে। আচ্ছা, এখানে আরেকটা জিনিসটা যেটা হচ্ছে সবগুলো বাড়ি এখানে ডিসক্লোজ করা হচ্ছে। দেখেন আমি আপনাদেরকে এটা কেন দেখাচ্ছি, আপনি এমন ভাবে এক্সপ্লেন করবেন যেন হচ্ছে এই দেখেন ফ্ল্যাট 2 এর A, 2 এর B, কোন ফ্লোর, সেকেন্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, ফোর্থ ফ্লোর, প্রত্যেকটাকে এই জিনিসটা সেকেন্ড ফ্লোর, থার্ড, সিক্স এভাবে আলাদা করে করা হয়েছে, কারণ এটা ডেভেলপার বাড়িটা তৈরি করেছে, অর্ধেক উনি পেয়েছেন, অর্ধেক ডেভেলপার পেয়েছেন, এই জন্য আলাদা আলাদা করে স্পেসিফাই করা আছে এখানে। এখন দেখেন ওনার টোটাল রেন্টাল ইনকামটা চলে আসছে আফটার এক্সক্লুডিং রিপেয়ার মেইনটেনেন্স চার্জ এন্ড হচ্ছে হাউস প্রপার্টি সিটি কর্পোরেশন ট্যাক্স বাদ দেওয়ার পরে উনি রেন্টাল বাবদ আয় করেছেন 48,18,297 টাকা। এই 48,98,297 টাকা চলে আসতেছে ওনার শিডিউল 24B তে। দেখেন এখানে হচ্ছে টোটাল ভ্যালুটা আসছে অ্যানুয়াল ভ্যালু, যেটা উনি রেন্টাল বাবদ পেয়েছেন। এখানে উনি হচ্ছে ডিডাকশনস গুলো দেখাচ্ছি আমরা, যে রিপেয়ার মেইনটেনেন্স বাবদ উনি কত টাকা ক্লেম করেছেন, মিউনিসিপাল ট্যাক্স থেকে বা সিটি কর্পোরেশন ট্যাক্স বাবদ কত টাকা দিয়েছেন, এই 48,18,297 টাকা। এই ক্যালকুলেশন থেকে চলে আসছে টোটাল ইনকাম, রিপেয়ার মেইনটেনেন্স, সিটি কর্পোরেশন ট্যাক্স আর ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। 24B তে আমরা এখানে ওনার সবগুলো ইনকাম নিয়ে আসছি। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন আছে। সাপোজ একজনের 3টা বা 4টা ফ্ল্যাট আছে, তো জি 4টা ফ্ল্যাটে 4 জন থাকে। সাপোজ একটাতে বাবা থাকে, একটাতে মেয়েকে দিয়ে রাখছে, একটা ছেলেকে দিয়ে রাখছে, এরকম যদি কেউ কেউ দিয়ে থাকে, এরকম একটা জি কেস আমি শুনেছিলাম। তো ওনাদের তাহলে কোনোটারই তো ভাড়া পাচ্ছেন না, ওনারা সবাই তো ইউজ করতেছেন ওনার ফ্ল্যাট, উনি বাট যদি সবাই ভাড়া না দেন, ওনার যদি ইনকাম না আসে, ফ্যামিলি মেম্বাররা বাসা ভাড়া ইউজ করতেই পারে, তাই না? আচ্ছা। এখন যদি ওনার ইনকাম যদি না আসে, ইনকামের জন্য ট্যাক্সের জন্য কখন এলিজিবল হবে? ওনার যদি ইনকাম থাকে তাহলে ইনকাম ট্যাক্সের জন্য এলিজিবল হবে। উনি তো ইনকাম আচ্ছা জেনারেট করছেন না ওইখান থেকে, তাহলে আমি কেন আচ্ছা ওটাকে ইনকাম হুম, ভাই আরেকটা কেস শুনেছিলাম, যে ওটা আমি প্র্যাকটিক্যাল, যেটা হচ্ছে ওনাদের বাবা মা বয়স্ক হয়ে গিয়েছেন, সো ওনাদের প্রপার্টিটা ওনারা ছেলে মেয়েদের মধ্যে ওনারা ডিস্ট্রিবিউট করে দিয়েছেন। তো জি ওখান থেকে যে ভাড়াগুলো আসে, তো ওটা টোটালটা আসলে নেয় ওনার প্যারেন্টসরা, কারণ ওনারা জি বয়স্ক, বাট জি ওনাদের কোনো ট্যাক্স ফাইল নেই। কিন্তু এগুলো কিন্তু ওনার ছেলেমেয়েরা এটা অ্যাভেল করতেছে না, বাট এক একজনের 3টা 4টা করে ফ্ল্যাট আসলে অনেকগুলো টাকাই ভাড়া আসতো, বা যা ভাড়াটা আসতেছে টোটালি নিয়ে যাচ্ছে হচ্ছে বাবা মা, দো প্রপার্টিটা ছেলে মেয়ের নামে, ওই ক্ষেত্রে কি ছেলে হবে? মেয়ের নামে।
ওই ক্ষেত্রে যেটা হয়েছে আসলে বাবা মা টাকা নিচ্ছে, উনি ওনার প্যারেন্টস কে বেনিফিট দিচ্ছেন, এটার জন্য যে উনি ট্যাক্স দিবেন না ব্যাপারটা তো তা না। উনি যেহেতু ভাড়া পাচ্ছেন, ইনকাম করতেছেন, উনি টাকাটা কাকে দিচ্ছেন, বাবাকে দিচ্ছেন, মাকে দিচ্ছেন, সেটা অনেক পরের ব্যাপার। প্রথম হচ্ছে হি ইজ জেনারেটিং ইনকাম ফ্রম দ্য রেন্টাল ইনকাম ওনার আছে, অবশ্যই এটা ট্যাক্সেবল এবং ওনাকে ট্যাক্স দিতে হবে এখানে। আচ্ছা, এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। যেমন আমি, যে আমার বাবাকে আমি যদি টাকা দিয়ে দিই, আমি ইনকাম করে, আপনি স্যালারি থেকে আপনার প্যারেন্টসকে টাকা দিলেন, ব্যাপারটা কি ওইরকমই না যে আপনি স্যালারি পাইলেন, স্যালারি পেয়ে আপনি পুরো টাকা প্যারেন্টসকে দিলেন, না তাই বলে কি আসলে আমি সিচুয়েশনটা কিছুটা এটা, ওনার কারণ বাবা মার বাড়ি, ওনার কখন কি হয়ে যায় তাই ছেলে মেয়ের নামে ওনারা দিয়ে না না দিয়েছেন আমি ভাগ করে, বুঝতে পেরেছি বাট আপনার, বাবা মা হচ্ছে তার অধিকার ছাড়বে না, ওনারাও কমফোর্টেবল না, বাবা মার কাছে চাবে না, এই আর কি। আমি আপনার কেসটা বুঝতে পেরেছি, বাট এখানে ভদ্রলোকের কিছুই করার নেই, ওনাকে ট্যাক্স দিতে হবে। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে, এখন 24B তে আমরা হচ্ছে ওনার এখানে রেন্টাল প্রপার্টি থেকে যে ইনকাম গুলো আসছে, ইনকাম গুলাকে নিয়ে আসছি। দেখেন 24C হচ্ছে বিজনেস প্রফেশন। এই বিজনেস প্রফেশন থেকে যদি আমি আপনাদেরকে বুঝাইতে যাই, আমার অ্যাটলিস্ট 10 দিন লাগবে ট্রুলি, কারণ একটা বিজনেসের ইনকাম ডিটারমাইন করা অনেক বড় একটা ব্যাপার। এই ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন ডিটারমাইন করা মানে হচ্ছে আপনার একটা কোম্পানি ট্যাক্স কম্পিটিশন করা, যেটা নিয়ে আমি কাজ করার সাহস দেখাতে পারি নাই এই আমাদের 2 ঘন্টার জন্য। যদি কখনো পরবর্তীতে সুযোগ হয়, আপনারা যদি হচ্ছে সাজ্জাদ ভাইরা যদি এই ধরনের কোনো কোর্স আবার নতুন করে লঞ্চ করে শুধুমাত্র বিজনেস ইনকামের উপরে, আপনারা চেষ্টা করবেন এনরোল করতে, কারণ ওই বিজনেসের কম্পিটিশন জানা মানে হচ্ছে আপনি একটা অর্গানাইজেশনে পুরো ট্যাক্স ফাইলিং করতে পারবেন, যেটা অনেক বড় একটা ব্যাপার। এটা নিয়ে অ্যাটলিস্ট 1 মাস পড়তে হবে, তারপরে কাজ শুরু করতে হবে। ওকে, এখন দেখেন এই ভদ্রলোকের জন্য আইটি 10B-টা খুব ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট, কারণ ওনার এখানে সার্চার্জের ব্যাপার চলে আসবে। ওনার এখানে অনেকগুলো প্রপার্টি আছে, প্রত্যেকটা প্রপার্টি ডিসক্লোজ করার ব্যাপার আছে। সো আইটি 10B-টা আমি আগেও বলেছি, এখনো বলছি, যে কোনো একজন ইন্ডিভিজুয়ালের জন্য আইটি 10B-টা দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট। কারণ আপনি যদি কখনো কোনো বাইরে ভিসার জন্য অ্যাপ্লাই করেন, যে আপনি বাইরে থাকতে যাবেন, ওরা কিন্তু আপনি যে অ্যাসেট দেখাবেন, প্রপার্টি দেখাবেন, সেটা কিন্তু ইন লাইন উইথ আপনার আইটি 10B হতে হবে। এটা কি জানেন আপনারা? না। হুম, এটা একটু জেনে রাখেন, কারণ অনেকেই হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি, অনেকে ভিসা হয়েও যাচ্ছে, বাট অ্যাকর্ডিং টু ল আপনি দেশের বাইরে যাওয়ার জন্য, যে কোনো ধরনের ভিসার জন্য আপনি তো প্রপার্টির একটা ডিসক্লোজার দেন। আমরা চার্টার্ড অ্যাকাউন্টেন্টরাই হচ্ছে গিয়ে ওই ধরনের একটা সার্টিফিকেট আপনাদেরকে করে দিই, যে আপনার টোটাল নেট ওর্থ স্টেটমেন্ট, যে আপনার টোটাল ওর্থের স্টেটমেন্ট হচ্ছে এটা। এখন আমি যে আপনার ওর্থ স্টেটমেন্টটা করলাম, সেটা আপনি আপনার ইনকাম ট্যাক্স ফাইলে ঠিকমতো দেখিয়েছেন কিনা, এটা কিন্তু তারা চেক করতে পারে, ভিসা অফিসার অথরিটিরা চেক করতে পারে। তো যে কোনো ক্ষেত্রে আপনারা অনেকেই হয়তো অ্যাব্রোডে যাওয়াটাও চিন্তা ভাবনা করতে পারেন, মাইগ্রেশনের চিন্তা ভাবনা করতে পারেন। যখনই চিন্তা করবেন, তখন হচ্ছে আপনাকে এখন থেকে আপনার আইটি 10B ফিল আপ করার ক্ষেত্রে ওই ধরনের মেন্টালিটি নিয়ে রাখতে হবে, ইফ আই হ্যাভ প্ল্যান ইন ফিউচার যে আমি মাইগ্রেশনের চিন্তা করবো, আপনার আইটি 10B-তে যে অ্যাসেট গুলো থাকে, আপনি ওইখানে যে অ্যাসেটটা ডিসক্লোজ করবেন যেন ইন লাইন হয়। আচ্ছা, এখানে এই ভদ্রলোকের নন এগ্রিকালচারাল প্রপার্টি আছে শিডিউল 25-এ, যেটা ডিসক্লোজ করা আছে। এখানে দেখেন 34 মিলিয়নের ওনার একটা নন এগ্রিকালচারাল প্রপার্টি আছে, এটা ডিসক্লোজ করা আছে শিডিউল 25-এ। আমরা একটু শিডিউল 25-এ যাই। দেখেন নন এগ্রিকালচারাল প্রপার্টি, যদি সম্ভব হয় একদম প্রপার্টির ডিটেলস ডিসক্লোজারটা দিয়ে দেন। এখানে আমরা যেটা করেছি, ওনার লোকেশনটা দিয়েছি, ওনার এই অ্যাসেটের সাইজ দিয়েছি। আপনারা যদি পারেন মৌজা ম্যাপ নাম্বারটা, যদি সম্ভব হয় মৌজা ম্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিবেন, আরএস নাম্বার, দাগ নাম্বার যদি থাকে ওই দাগ নাম্বার গুলো এখানে দিয়ে দিবেন, যদি সম্ভব হয় যে কোনো ফাইল করার ক্ষেত্রে। তাহলে হচ্ছে আপনার এটার ব্যাখ্যাটা সুস্পষ্ট হবে। ভাই এখানে একটা কোশ্চেন আছে। জি সাপোর্ট অনেকে যেটা হয়, প্রপার্টি দেওয়া হয়, রেজিস্ট্রেশন করে, বাট তখন জি, খারিজ করা হয় না। আনটিল আনলেস খারিজ হবে, ততক্ষণ কি এটা আসবে কি আসবে না? না আপনি দেখাই দিবেন, আপনি ডিসক্লোজ করে দিবেন এখানে যে আপনি আচ্ছা, কিনেছেন, খারিজ অবশ্যই দেখাই দিবেন। এখানে আরেকটা কোশ্চেন আছে। আমাকে একটা কোশ্চেন করেছিল যে ওনার একটা প্রপার্টি ওনারা হচ্ছে দানপত্র করেছেন একজনের থেকে আরেকজনে। তো ওখানে দানপত্র খালি জমির না কথাটা বলা আছে, জমির মধ্যে যে কোনো স্থাপনা আছে ওটা হুম। উল্লেখ নাই। উনি ওনার ট্যাক্স ফাইলে শুধুমাত্র জমিটা দেখাতে চাচ্ছেন, কারণ স্থাপনার কথা উল্লেখ নাই। তো স্থাপনাটা উনি দেখাতে চাচ্ছেন না, এটা কি মানে লিগেল? হ্যাঁ, লিগ্যাল। এটা আসলে এটা জাজমেন্টাল ব্যাপার আপু। হ্যাঁ, জাজমেন্টাল ব্যাপার হচ্ছে আপনি যখন ট্যাক্স ফাইল করবেন আপনাকে অনেক কিছু জাজ করতে হবে। এখন আপনি জমি দিয়ে দিয়েছেন, উপরে স্থাপনা দিবেন না, ব্যাপারটা তো তা হতে পারে না, তাই না? যেটা হয়েছে, ডিডটা যখন করেছেন, দানপত্রটা যখন করেছেন, তখন ওইখানে ডিসক্লোজ করার দরকার ছিল ওইভাবে।
বাট হচ্ছে এটা আপনি যে কোনো ওয়েতে করতে পারেন। আপনি যদি বলেন যে শুধু জমিটা দেখান, জমিটা দেখাইতে পারেন, কিন্তু একটু মানে কনফ্লিক্টিং ব্যাপার থেকে যাবে আর কি, পুরোপুরি বাট এটা সুরাহা হবে না। ওটা হচ্ছে জমিটা ট্রান্সফার করেছেন, খারিজ করে না, বাট দেখাইতে পারবো, তাই তো? হ্যাঁ, দেখাইতে পারবেন, কারণ আপনি কি ওই যেহেতু দানপত্র করেছেন, তাই না? আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ হ্যাঁ। গিফট ট্যাক্স এর ব্যাপার। গিফট ট্যাক্স এর ক্ষেত্রে কিন্তু আর কিছু আইন কানুন আছে আলাদা, যে আপনি কাকে গিফট করতে পারবেন, ওই গিফটটা কি ট্যাক্সেবল হবে কি হবে না। ওনারা মা হচ্ছে সন্তানকে করেছে। মা সন্তানকে করতে পারবেন, এটা গিফট ট্যাক্স আওতার মধ্যে পড়ে যাবে। গিফট ট্যাক্সের একটা আলাদা আইন আছে, যেহেতু মা ছেলেকে করেছেন, ওটা ওই ছেলের জন্য ইনকাম হিসেবে ট্রিট হবে না, উনি নর্মালি করতে পারবেন, ওটা নিয়ে দেখাতে আচ্ছা পারবেন। কিন্তু আচ্ছা। মা ছেলে ছাড়া যদি এটা অন্য কেউ হইতো, ঠিক হুম আছে, হুম। যে ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার না হয়ে যদি অন্য কেউ হইতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু ঝামেলার মধ্যে পড়ে যেতেন। ওই গিফট ট্যাক্স আইনের যাদেরকে আপনাকে ওই গিফট করার যে রাইট দেওয়া আছে, ওই রাইটের বাইরে গেলে কিন্তু আপনি ওই ট্যাক্সটাকে অ্যাভয়েড করতে পারতেন না। আচ্ছা ভাইয়া, লাস্ট কোশ্চেন এই বিষয়ে। জি। ওটা হচ্ছে সাপোজ প্রপার্টি, আরেকটা কোশ্চেন ছিল যে প্রপার্টি একজন কিনেছেন, কিন্তু হুম। এখন হচ্ছে এটা রেজিস্ট্রি করেন না, ওটা ওনার ওই যে থাকে না ইনস্টলমেন্টে প্রপার্টি দেওয়া জি। কিনা, ওই যে বিভিন্ন জায়গায় জমি কিনা আছে, জি। বা চলে এরকম, উনি একটা জমি নিয়েছেন যেটা প্রতি মাসে সে হচ্ছে ইনস্টলমেন্ট দিচ্ছেন, এটা উনি ডিড করেছেন অলরেডি, ওই ডিড ক্ষেত্রে উনি করেছেন, হ্যাঁ। যেটা ডিড। হবে, এটা যেহেতু জমিটা ওনার নামে চলে আসে না এখন, জি ওনারশিপটা ট্রান্সফার হয়নি, এটা রিয়েল এস্টেট বিজনেসের ক্ষেত্রে যেটা হয়, হ্যাঁ। জি। ওনারশিপটা ট্রান্সফার না হলে কিন্তু আপনি এটা ওনার বলতে পারবেন না। আপনি যেটা পেমেন্ট দিচ্ছেন, এটা হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানি যাদের কাছ থেকে নিয়েছে, তারা ওনাদের বুকে অ্যাডভান্স রিসিপ্ট হিসেবে দেখাবে, আর যে ভদ্রলোক নিয়েছেন উনি ওনার ওনার বুকে অ্যাডভান্স পেমেন্ট হিসেবে দেখাবে। কিন্তু এটাকে আমি এক্সপেন্স হিসেবে দেখাবো ফাইলে? এটা আইটি, হ্যাঁ, আপনি এক্সপেন্স হিসেবে দেখাবেন, অ্যাডভান্স পেমেন্ট হিসেবে দেখাবেন, অ্যাডভান্স এগেইনস্ট প্রপার্টি হিসেবে দেখাবেন। অ্যাডভান্স এগেইনস্ট প্রপার্টি। ওকে ভাই, থ্যাংক ইউ। কারণ হচ্ছে আপনার যেহেতু ওনারশিপটা ট্রান্সফার হয় নাই, আপনি এটাকে আপনার ল্যান্ড বলতে পারবেন না। এটা রিয়েল এস্টেট বিজনেসের ক্ষেত্রে আমরা যখন রিয়েল এস্টেটের অডিট গুলো করি, তখন এরকম অনেক কেস, আপনার এই প্রশ্নটার মতো অনেক কেস আমরা পাই, যে ভাই ওনার অ্যাডভান্স টাকা নিয়ে নিয়েছেন কিন্তু এখন ওনারশিপ ট্রান্সফার করেন নাই, তাহলে কি এটা ওনার জন্য সেলস হবে কিনা? ওনার জন্য এটা সেলস হবে না, কারণ আইএফআরএস 15 রেভিনিউ রিকগনিশনের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে, যে ওনারশিপ বা কন্ট্রাক্টটা ওনারশিপটা ট্রান্সফার হয়ে যেতে হবে। আর যখন উনি রেভিনিউ হিসেবে ডিসক্লোজ করতে পারবেন রিয়েল এস্টেট কোম্পানি, তখন হচ্ছে উনি এটাকে সত্যত্যাগ করতে পারবেন। সত্যত্যাগ করলে যে ভদ্রলোক কিনেছেন উনি ওনার বুকে দেখাতে পারবেন, আদারওয়াইজ উনি অ্যাডভান্স পেমেন্ট হিসেবে দেখাচ্ছেন। আচ্ছা ওকে ভাই, থ্যাংক ইউ, আমার প্রপার্টি নিয়ে আর কোশ্চেন নেই, থ্যাংক ইউ। ওকে। ওকে, এখন যেটা হচ্ছে, আমরা এই ওনার ল্যান্ডটাকে একদম প্রত্যেকটাকে খুব ভালোভাবে ডিসক্লোজ করবেন। আমি আবারও বলেছি, আগেও বলেছি, যে যদি সম্ভব হয় ওনার আরএস নাম্বার, দাগ নাম্বার, এসএ খতিয়ান নাম্বার সবকিছু এখানে দিয়ে দিবেন। এটা দিয়ে দিলে যেটা হবে, কখন এই ল্যান্ডটা নিয়ে কোনো কোশ্চেন আসলে আপনি বলতে পারবেন যে এটা আপনি এইভাবে ডিসক্লোজ করেছেন। এখন এই যে নন এগ্রিকালচারাল প্রপার্টি গুলো আমরা এখানে ডিসক্লোজ করে দিলাম শিডিউল 25 এতে। এখন আমরা একটু আবার ব্যাকে যাই, আইটি 10B তে যাই। এখন আসেন ওনার এগ্রিকালচারাল প্রপার্টি। হ্যাঁ, এই 25 আমরা এখানে প্রথমে ছিল নন এগ্রিকালচারাল প্রপার্টি। আর যদি কোনো এগ্রিকালচারাল প্রপার্টি থাকে, জমি থাকে, যেখানে যে জমিটা থাকুক না কেন, সেটা ডিসক্লোজ করে দিলাম, ডিসক্লোজ করে চলে আসলো। এটা আমরা নন এগ্রিকালচারাল প্রপার্টি দেখিয়ে দিলাম। ওনার গাড়ি আছে, উনি একটা 2693 সিসির গাড়ি উনি ইউজ করেন। 2693 সিসির গাড়ির জন্য অ্যাডভান্স ট্যাক্স কত টাকা কালকে বলেছিলাম? 50,000। ইয়াস, যে এটা 2500 সিসি ক্রস করে গেছে, তাই না? ভেরি গুড, থ্যাংক ইউ, আপনারা মনে রাখছেন, এটা অনেক কিছু আমার জন্য। আচ্ছা, এই যে দেখেন, খুবই কনফিউজিং একটা ব্যাপার। গোল্ড আপনাদের যাদের পার্সোনাল ফাইলে আছে, অনেকে ভ্যালু আননোন রাখেন, অনেকে আবার ভ্যালুটাকে দিয়ে দেন, ডিসক্লোজ করে দেন। আপনারা কি করেন? আননোন রাখেন? ডিসক্লোজ করে দিয়েছি। ডিসক্লোজ করে দিয়েছেন। ডিসক্লোজ করে দেওয়া আমিও প্রেফার করি, ডিসক্লোজ করে দেওয়া। আবার অনেকেই ডিসক্লোজ করেন না একটাই কারণে, যেহেতু টাইম টু টাইম এটার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক না? ভ্যালুটা চেঞ্জ হয়ে গেলে এখানে আবার ক্যাপিটাল গেইন লসের একটা ব্যাপার থাকে, অনেকগুলো ইয়ে থাকে। সো ডিসক্লোজ করে দিচ্ছেন, অনেকে ডিসক্লোজ করে, অনেকে ডিসক্লোজ করে না। আপনারা যেভাবে ফিট মনে করেন সেভাবে করতে পারেন। এখন দেখেন, এই যে ওনার ফার্নিচার বাবদ কত টাকা আছে সেটা উনি ডিসক্লোজ করে দিয়েছে। আদার্স কোনো অ্যাসেট আছে কিনা, এই যে নোটস এন্ড কারেন্সি, ব্যাংক কার্ডস এন্ড ইলেকট্রনিক ক্যাশ, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা ইনলাইন হতে হবে, যে ব্যাংক কার্ডস যেটা দেখিয়েছি এটা আপনার ব্যাংক স্টেটমেন্টের সাথে মিলে যেতে হবে। নোটস এন্ড কারেন্সি যেটা, এটা উনি বলতেছে ওনার কাছে ক্যাশ ইন হ্যান্ড আছে। এখন আমাদের সবার ফাইলে কিছু থাকুক আর না থাকুক, আমরা বড় একটা অ্যামাউন্ট ক্যাশ ইন হ্যান্ডে রেখে দিই, কারণ হচ্ছে ওই যে ফিউচারটাকে প্রোটেক্ট করার জন্য। কিন্তু ক্যাশ ইন হ্যান্ডে না রেখে এটা ক্যাশ ব্যাংকে যতটুকু সম্ভব রাখাটা ভালো, কারণ ক্যাশ ইন হ্যান্ড আসলে এটা লেজিটিমেট ওয়েতে আমরা বলতে পারি না যে আমার কাছে 1.5 কোটি টাকা 2 কোটি টাকা ক্যাশ ইন হ্যান্ড আছে।
বলা যায় স্বাভাবিক ব্যাপারে একটা প্রশ্ন চলে আসে যে আসলে আপনার কাছে আছে কিনা। ওকে, এটা মনে হচ্ছে আমরা টোটাল গ্রস ওয়েলথে চলে আসলো। এবার আসেন লায়াবিলিটির ক্ষেত্রে। অবশ্যই অবশ্যই আপনার যদি কোনো পার্সোনাল লোন থাকে, ব্যাংকের লোন থাকে, যেই ধরনের লোন থাকুক না কেন, সিকিউরড হোক আনসিকিউরড হোক হোক, আপনি এটা অবশ্যই আপনার ট্যাক্স ফাইলে দেখিয়ে দিবেন, এবং অ্যালং উইথ আপনার ক্রেডিট কার্ডের লোন। আপনারা কি দেখান এটা? জি ভাইয়া দেখাই। ভেরি গুড। এখন ধরেন আপনি আপনার বাবার কাছ থেকে বা আপনার মার কাছ থেকে একটা লোন নিয়েছেন 5 লাখ টাকা, ঠিক আছে? আপনি কি ওটা কি আপনার পার্সোনাল ফাইলে দেখাবেন? দেখাতে হলে তো তার 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 টিন নাম্বার লাগবে, যে অ্যাকাউন্টে থ্রুতে দিয়েছি ওটা লাগবে, তার ফাইলে ওটা মেনশন করতে হবে, এটা তো আরো ক্রিটিক্যাল। আমি 5 লাখ টাকা বলেছি আপু, এটা আমি 2 লাখ টাকা বলিনি, 3 লাখ টাকা বলিনি। কেন বলেছি 5 লাখ টাকা? 5 লাখ টাকার উপরে যদি হয় তাহলে সেটা নিয়ে আপনাকে এনবিআর কোশ্চেন করবে, এবং সেই টাকাটা অবশ্যই আপনাকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দিয়ে আপনার লোনটাকে ডিসক্লোজ করতে হবে। যদি 5 লাখ টাকার নিচে হয় আপনি ক্যাশে দেখাইতে পারবেন, বাট সাবজেক্ট টু ওনার ক্যাশ ফাইলে রাখতে হবে। 5 লাখ টাকার উপরে হইলে ক্যাশে দেখাইতে পারবেন, যে আপনার এখানে ক্যাশে যদি আপনি বলেন, আপনি বলতে পারেন যে ওই ডিউরিং দ্য টাইমে আপনি পেমেন্ট করে ফেলেছেন। বাট এটা যদি 5 লাখ টাকার উপরে ক্রস করে, আপনার লোনের পেমেন্ট, আপনার অ্যাকাউন্টে লোন রিসিপ্টও দেখাইতে হবে। আপনি যখন লোনটাকে সরায় ফেলবেন আপনার অ্যাকাউন্ট থেকে লোনের পেমেন্টটাও দেখাতে হবে। বুঝতে পেরেছেন? জি ভাই, এটা জানি। জি, থ্যাংক ইউ। ওকে, এখন ওনার নেট ওয়ার্থ চলে আসলো, কত টাকা আছে। এই যে অ্যানুয়াল লিভিং এক্সপেন্ডিচার এন্ড ট্যাক্স পেমেন্ট, সেটা চলে আসবে হচ্ছে ওনার IT10 BB থেকে। IT10 BB হচ্ছে ওনার পার্সোনাল ডে টু ডে এক্সপেন্ডিচার গুলো উনি কিভাবে ডিসক্লোজ করবেন, কোথায় করবেন, সেটা এখানে ব্যাখ্যা করা থাকবে। দেখেন এখানে এই ভদ্রলোকের ফাইলে ওনার স্পৌসের ফাইলের সাথে কানেকশন আছে, এই জন্য হচ্ছে আমরা কিছু কিছু জায়গায় লিখে দিয়েছি পার্শিয়ালি বেয়ার্ড বাই ওনার ওয়াইফ। এটা যদি আপনাদের হাজবেন্ডের ফাইলের সাথে এই ধরনের কোনো কোরিলেশন থাকে আপনারা অবশ্যই ডিসক্লোজ করে দিবেন। এই যে IT10 B আপনি আপনার মতো করে দিয়ে দিলেন, ট্যাক্স অফিস কি মেনে নিবে? মেনে নিবে না। আপনাকে কোশ্চেন করতে পারে আপনার লাইফস্টাইলের সাথে আপনার যে এক্সপেন্স আপনি ডিসক্লোজ করেছেন সেটা মিলছে কিনা। ধরেন হচ্ছে আপনার 2টা বাচ্চা আছে, আপনি বাচ্চাগুলোকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, আপনি মাসে 30,000 টাকা করে বেতন দিচ্ছেন বা 25,000 টাকা করে বেতন দিচ্ছেন। আপনার লাইফস্টাইল কিন্তু আলাদা, আপনি একটা গাড়ি হোল্ড করতেছেন, আপনার লাইফস্টাইল কিন্তু আলাদা। আপনার লাইফস্টাইলের সাথে সামঞ্জস্যতা রেখে আপনি এখানে আপনার অ্যানুয়াল এক্সপেন্ডিচার গুলোকে দেখাবেন। প্লিজ একটা কোরিলেশন রাখবেন, যে অ্যাটলিস্ট যেন আপনি স্ট্যান্ডার্ড লাইফ লিড করলে আপনার এক্সপেন্স গুলো যেন ওই স্ট্যান্ডার্ড ওয়েতে দেখান। গতানুগতিক গদবাঁধ ভাবে দেখিয়ে দিয়েন না, দেখিয়ে দিলে ট্যাক্স অফিস ডিসঅ্যালাউ করে দিবে। ওকে, এবার দেখেন আমরা সবগুলা ওনার IT10 B ওনার ইনকাম সবগুলা নিয়ে কথা বলেছি। এবার আমরা ওনার ট্যাক্স কম্পিটিশনে চলে আসব। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট ইনকাম আছে, ওনার ব্যাংক ইন্টারেস্ট ইনকাম আছে, সেটা চলে আসছে। হাউস প্রপার্টি আসছে, ওনার এগুলো ইনভেস্টমেন্ট আছে কয়েকটা জায়গায়, দুই একটা জায়গায়। কম্পিটিশন অ্যাজ ইট ইজ আমরা আগেও যেভাবে করেছি। এখানে একটা ছোট্ট ব্যাপার আছে, আমি কালকে বলেছিলাম আপনাদেরকে যে সারচার্জের ব্যাপারটা। সারচার্জ নিয়ে আমি কালকে কিছু কথা বলেছিলাম, আপনাদের কি মনে আছে? জি, ওনার 10% এক্সট্রা দিতে হবে। কেন 10% এক্সট্রা দিতে হবে? কারণ হচ্ছে তার প্রথম হচ্ছে ওনার 8,000 স্কোয়ার ফিটের বেশি আছে, যা ক্যালকুলেশন দেখিয়েছেন ওটা, আর ওনার ইনকাম হচ্ছে 4 কোটি টাকারও বেশি। ইনকাম না ওনার প্রপার্টি। প্রপার্টিও 4 কোটি টাকার বেশি। এক্স্যাক্টলি, ওনার প্রপার্টি। এই যে IT10 দিতে দেখেন উনি ওনার যে প্রপার্টি দেখিয়েছে 5,19,00,000 টাকা। হ্যাঁ, তার মানে হচ্ছে এটা 4 কোটি থেকে 10 কোটি টাকা স্ল্যাবের মধ্যে পড়ে গেছে। যেহেতু 4 কোটি থেকে 10 কোটি টাকা স্ল্যাবের মধ্যে পড়ে গিয়েছে, ওনাকে এডিশনাল একটা সারচার্জ দিতে হবে। এই সার্চটা হবে কোনটার উপরে? ট্যাক্সের উপরে। ওনার যে ট্যাক্স লায়াবিলিটি যেটা আসছে, এই জন্য আমরা সারচার্জকে বলি ট্যাক্স অন ট্যাক্স, যে ট্যাক্সের উপর ট্যাক্স। দেখেন 11,23,173 টাকা আসছে ওনার ট্যাক্স, এটার উপরে 10% সারচার্জ যুক্ত হয়েছে 1,12,317 টাকা। ওনার টোটাল ট্যাক্স লায়াবিলিটি আসছে 35,000 টাকা। এই যে আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে অ্যাডভান্স ট্যাক্সের কথা বলেছিলাম না আজকে, যে কোয়ার্টারলি বেসিস উনি অ্যাডভান্স ট্যাক্স দিয়ে যাচ্ছেন বা দিচ্ছেন কিনা, কেন দিতে হবে?
এই যে উনি অলরেডি দিয়েছেন 6,41,000। উনি অলরেডি দিয়েছেন, উনি অ্যাডভান্স কোয়ার্টারলি বেসিসে দিয়েছেন 4,70,000 টাকা, আর বাকিগুলো অন্য পারপাসে দিয়েছেন। ওই যে কোয়ার্টারলি যে 4টা কোয়ার্টারে দেওয়ার কথা বলেছি, ওই 4টা কোয়ার্টার উনি 4,70,000 টাকা দিয়েছেন। এছাড়া হচ্ছে ধরেন হচ্ছে উনি যে এই গাড়ির বাবদ হচ্ছে আপনার, যেহেতু উনি একটার বেশি গাড়ি ওন করেন, ওনাকে একটা এনভায়রনমেন্টাল চার্জও দিতে হয় এবং গাড়ির ট্যাক্সও দিতে হয়। দুটা মিলে ওনার গাড়ির ট্যাক্স দিয়েছেন 1,25,000 টাকা। উনি এই যে এআইটি, যে উনি হচ্ছে রেন্টাল ইনকাম যেগুলো করতেছেন, এগুলা থেকে ওনার কাছ থেকে ওনার টেনান্টরা 25,150 টাকা সোর্স ট্যাক্স কেটেছে, সেটা আসছে। উনি যে ইন্টারেস্ট ইনকামটা দেখিয়েছেন, ওই ইন্টারেস্ট ইনকাম এগেনস্টে ওনার কাছ থেকে ব্যাংক 15,000 টাকা কেটে নিয়েছে। সবগুলা মিলে ওনার টোটাল অ্যাডভান্স পেমেন্ট হচ্ছে 6,46,000 টাকা। 12,35,000 টাকা থেকে 6,46,000 বাদ দেওয়ার পরে 5,93,000 টাকা হচ্ছে ওনার ট্যাক্স পেমেন্ট করতে হবে যখন উনি ট্যাক্স ফাইলিংটা করবেন। এই যে দেখেন এখানে আমরা পার্ট 1-এ যদি যাই, এখানে যদি যাই যে উনি পেমেন্ট করেছেন কত টাকা, এত টাকা, আর বাকি টাকার একটা পে অর্ডার দিয়ে দিবেন। পে অর্ডার দিয়ে হচ্ছে উনি ওনার ট্যাক্স ফাইলিং করে দিবেন, পেমেন্ট উইথ রিটার্ন। এখন দেখেন এই জিনিসটা দেখানোর সাথে আমি আরেকটা ছোট্ট জিনিস আপনাদেরকে দেখিয়ে দেই। এই যে দেখেন, এই যে শর্টেজ অফ ফান্ড 0 IT 10B তে, এই জিনিসটা সবসময় ট্যাক্স ফাইলিং এর ক্ষেত্রে খেয়াল করবেন। এটা যদি 0 না হয় তাহলে বুঝতে হবে আপনাকে আপনার ইনকাম ট্যাক্স ফাইলিং এ আপনি যোগ বিয়োগে বা ক্যালকুলেশনে কোথাও না কোথাও ভুল করেছেন, যে আপনার আয় এবং ব্যয়ের সামঞ্জস্য রেখে আপনি আয়টাও দেখান নাই, খরচটাও দেখান নাই। এখানে একটা 0 থাকা মানে হচ্ছে আপনি সবগুলো ঠিক মতো দেখিয়েছেন। এখানে যে গ্যাপটা যদি আসে তাহলে বুঝতে হবে যে ওই গ্যাপটা আপনার কোথাও আপনি ডিসক্লোজ করেন নাই। এই জন্য এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এই যে আমি আপনাদেরকে একটা ডিপোজিট রিকনসিলিয়েশনের কথা বলেছিলাম না আজকে? হ্যালো ভাইয়ারা, জি ভাইয়া বলেছিলাম। একটা ডিপোজিট রিকনসিলিয়েশন স্টেটমেন্টের কথা বলেছি। এই যে দেখেন এখানে একটা সামারি আছে। ওকে, কিভাবে ডিপোজিট রিকনসিলিয়েশন বড় বড় ফাইলগুলোতে এটা ক্যাশ অ্যাকাউন্টে ডিটেইলসটা দিয়ে দেওয়া হয়। ওপেনিং ব্যালেন্স কত টাকা ছিল, উনি স্যালারি বাবদ কত টাকা পেয়েছে, ইন্টারেস্ট ইনকাম কত টাকা পেয়েছে, হাউস রেন্ট বাবদ কত টাকা পেয়েছে, কোথায় উনি কত টাকা খরচ করেছেন, খরচ করার পরে ওনার টোটাল ক্যাশ খরচ করেছেন এত টাকা, এটা হচ্ছে ওনার ক্লোজিং ব্যালেন্স। এই ক্লোজিং ব্যালেন্সের মধ্যে ওনার ব্যাংকে কত টাকা আছে, ক্যাশে কত টাকা আছে। ওকে, আপনাদের জন্য কি সহজ ছিল এই যে আমি যে জিনিসটা দেখালাম আজকে? আন্ডারস্ট্যান্ডেবল ছিল? জি ভাই, এক্সেল শিটটা কি দেওয়া সম্ভব? জি সহজ। হ্যাঁ, এক্সেল শিটটা আমি দিয়ে দিব, অবশ্যই অবশ্যই দিয়ে দিব। তো আমার কাছে আজকে পর্যন্ত এতটুকুই ছিল আপনাদের জন্য। আপনাদের জন্য যদি কোনো ভ্যালুয়েশন হয়ে থাকে, এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাপ্রিসিয়েশনের ব্যাপার। আর হচ্ছে আপনারা কতটুকু শিখেছেন সেটাও আমি চেষ্টা করেছি। আশা করছি আপনাদের মানে আপনাদের করেসপন্ডেন্স দেখে আমার কাছে ভালো মনে হয়েছে যে আপনারা বেশ ভালো ভালো ক্যাচ করেছেন প্রত্যেকটা ব্যাপার। এটা আমি আসলে স্যাটিসফাইড আপনাদের ইয়েগুলা দেখে, ইন্টারাকশনটা দেখে। ভাইয়া আমি কিছু কোশ্চেন করতে পারি? মানে শিওর। পুরো সেশনের মধ্যেই থাকবে, অনেকের হয়তো হেল্পফুল হবে যারা একটু সিনিয়র লেভেলের ফাইল নিয়ে কাজ করে ওই ধরনের জিনিসের জন্য। প্রথমত এক্সাম্পল বলতেছি, একজন ডিরেক্ট একটা কোম্পানির ডিরেক্টর, ওনার হচ্ছে রেমুনারেশনের একটা ইনকাম আছে, ফিনান্সিয়াল অ্যাসেটের ইনকাম আছে, এবং হচ্ছে ওনার একটা প্রোভাইডারশিপ বিজনেস আছে, বিজনেসের ইনকাম আছে। জি। প্রবলেমটা হচ্ছে ওনার প্রোভাইডারশিপ বিজনেস যেটা, সেটা হচ্ছে পুরাতন অর্ডিন্যান্স অনুসারে 82C, আর নতুন অ্যাক্ট অনুসারে 163(2). হুম। এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস, ইম্পোর্টও কিছু আছে, যেহেতু লাস্ট ইয়ারে কোনো ইম্পোর্ট ছিল না সে নিয়ে কোনো কথা নেই, এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস। এখন প্রবলেম হচ্ছে আমি যখন প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট টানলে আমি দেখতেছি যে আমার প্রফিট আছে প্রায় 5 লাখ সামথিং। আমি ফিগার গুলো একটু মানে অ্যাজাম্পটেড ফিগার গুলো বলবো। জি। আর আমার টিডিএস কাটা আছে এক্সপোর্টে 117-তে 33,000 সামথিং। এখন যদি আমি ব্যাক ক্যালকুলেশন করি তাহলে আমার হচ্ছে আমাদের যে আইনটা আছে, ট্যাক্সের যে ফ্যাক্টটা বলা আছে 0.6, টোটাল রিসিভের উপরে 0.6, 0.60%, হ্যাঁ। আর হচ্ছে ট্যাক্স যা কাটা থাকবে, অ্যাডভান্স ট্যাক্স যা কাটা যাবে সেটা অর 27.5, টার্নওভার যেটা, টার্নওভার ট্যাক্স। হ্যাঁ টার্নওভার। এখন ব্যাপার হচ্ছে উনি যেহেতু প্রোভাইডারশিপ বিজনেস, ওনার ক্ষেত্রে কি এই আইনটা অ্যাপ্লিকেবল হবে কিনা, ফার্স্ট কোশ্চেন।
আচ্ছা। সেকেন্ড জিনিস হচ্ছে, এখন আমি যখন প্রফিট দেখাচ্ছি 5 লাখ টাকা, আমার কিন্তু 33,000 টাকা দিয়ে প্রফিট কভার করছে না, হুম 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 মানে মিনিমাম ট্যাক্সের কভার করছে না। তো এডিশনাল ট্যাক্স কি আমি দেব? তখন আমি কি স্ল্যাবে যখন আমি পড়বো 5, 10, 15, 20, 25 এই স্ল্যাবে যখন আমি ওনাকে ফেলবো, তখন কি আমি ওনাকে জেনারেল স্ল্যাবে ফেলবো, না এটার জন্য এডিশনালি আমি স্ল্যাব ক্যালকুলেশন করবো? আচ্ছা, প্রথমত হচ্ছে আপনি যেটা বলেছেন যে আইনটা অ্যাপ্লিকেবল হবে না, আইনটা অ্যাপ্লিকেবল ফর রেসিডেন্ট। হ্যাঁ, তো যেহেতু উনি রেসিডেন্ট এবং হচ্ছে ওনার বিজনেসও রেসিডেন্ট, অবশ্যই উনি আইনটা ওনার জন্য অ্যাপ্লিকেবল হবে টার্নওভার ট্যাক্সের। ওকে, প্রথম। দ্বিতীয়ত হচ্ছে আপনি যেটা বলেছেন যে প্রোপ্রাইটারশিপ, ওনার টার্নওভার কত টাকা ভাইয়া? টার্নওভার 30 অ্যানুয়াল লাখ টার্নওভার প্লাস, 30 20 লাখ, লাখ 20 লাখ 30 ব্যাট। তো হাজি, হ্যাঁ, ওকে। তাহলে হচ্ছে ওনাকে ইয়েতে যেতে হচ্ছে না, অডিটের মাধ্যমে যেতে হচ্ছে না, ওনার ওই প্রোপ্রাইটারশিপের বিজনেসটা অডিট ছাড়াই আপনি ট্যাক্স ফাইলিং করতে পারবেন, এটা একটা ব্যাপার। এখন হচ্ছে ওনার যে ট্যাক্সটা আপনি ক্যালকুলেশন করবেন প্রোপ্রাইটারশিপ ফার্মে, সেটা আপনি ওই পার্সেন্টেজ দিয়েই করবেন, স্ল্যাব দিয়ে। ওই জিরোতে এত পার্সেন্ট, ইয়েতে এত পার্সেন্ট দেওয়ার পরে ওনার যে ট্যাক্সটা যেটা আসছে, ওই ট্যাক্সটা যখন আপনি ওনার ইন্ডিভিজুয়াল ট্যাক্সটা ফাইলিং করবেন, উনি প্রোপ্রাইটারশিপ বিজনেসে যে ট্যাক্সটা দিয়ে আসছেন, ওই ট্যাক্সটাকে ওনার পার্সোনাল ট্যাক্সের মধ্যে যদি এডিশনাল ট্যাক্স ওনার দেওয়া লাগে, আমার কথাটা বুঝতে পেরেছেন? এডিশনাল ট্যাক্স দেওয়া লাগে, এডিশনাল ট্যাক্স তো আরো 33,000 টাকার মতো দেওয়া লাগে যদি আমি স্ল্যাবে ফেলি। জি অর্থাৎ আমি যদি বলি যে আমার রেমুনারেশন ইনকাম হচ্ছে 8 লাখ, এখানে 5 লাখ, আর ওনার ফিনান্সিয়াল অ্যাসেট আরো কিছু আছে, টোটাল স্ল্যাবে ফেললে যদি আমি ট্যাক্সের রেমুনারেশনের ট্যাক্সের টাকা অ্যাডজাস্ট করি। ভাইয়া, আপনি তো হচ্ছে প্রপার্টিশিপ ফার্মের জন্য যে স্ল্যাবটা করবেন সেটা আলাদা, আর ওনার যখন যদি আপনি ওনার ইনকামটাকে যখন ওর পার্সোনাল জায়গায় নিয়ে আসবেন, একটা জায়গায় নিয়ে আসবেন, তাহলে কিন্তু প্রপার্টিশিপ বিজনেস ইনকাম প্লাস ওনার আদার ইনকাম সবকিছু ইনকাম মিলে টোটাল ইনকামটাকে একবারে এনে ওনার স্ল্যাব ক্যালকুলেট করবেন। আচ্ছা, তাহলে ভাইয়া মানে সেই ক্ষেত্রে 117তে যেটা কাটা আছে, 117 কাটার জিনিসটা কি আমি সরাসরি নিচে এসে 117 দিয়ে দেখা দেবো আপনি যেখানে হ্যাঁ, ট্যাক্স করছেন? জি জি, অবশ্যই দেখাই দিবেন। তাহলে আবার ওই যে ওই কথাটাও তো বলা আছে যেটা মিনিমাম ট্যাক্স, কিন্তু জি সেখানে যদি আবার 27 এর আপনি ফ্র্যাক্ট করেন, কোম্পানির অ্যাক্টের যে 27 আমি ধরে নেই, জি বা 25 যদি ধরে নেই, হুম। ইন্ডিভিজুয়ালের জন্য হাইস্ট রেট 25 দিয়ে যদি করি, তাহলে ওনার আরো অনেক টাকা এক্সট্রা দিতে হয়। আর সেটা কি সেই হইতে যাব, নাকি নর্মালি কম্পিটিশনের মধ্যে ফেলে দিয়ে ট্যাক্স ক্যালকুলেশন করে বের হয়ে চলে যাব? এটা করলে সহজ হয় আপনার জন্য, কিন্তু আপনি যদি ক্লায়েন্টকে যদি বাঁচাতে হয়, নর্মাল হ্যাঁ স্ল্যাবে ফেলে দিলে ক্লায়েন্ট বেঁচে যায়। হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্ট বেঁচে যায়। এখন আপনি যে ক্লায়েন্টকে আপনি বাড়তি ট্যাক্সের কথা আনতেও পারবেন না, আপনাকে এইভাবেই দিয়ে দিতে হবে, এটা আমাদের লিমিটেশন। আচ্ছা করে ভাই, যান থ্যাংক এভাবে, ইউ। আটকাবে না, আটকাবে আমি না। না, আমি এভাবেই করছি। হুম আমি আমার আমার সিএফও হচ্ছে সাজ্জাদ হোসেন, এফসিএ, হ্যাঁ, জিবিএল থেকে আমাদের জেকো গ্রুপে আসছে, রিসেন্টলি ওকে আসছে। ওকে, হ্যাঁ ভাইয়ের সাথেও সাজ্জাদ ভাই। শেয়ার করছি, ভাইয়া বলছে যে তুমি এভাবে করো, সমস্যা নাই, আশা করি প্রবলেম হবে না। না, আমিও সেটাই বলতেছি আপনাকে, করেন, আশা করি সমস্যা হবে না, কিন্তু সমস্যা হলে তো আর কিছু করার নাই, তখন আপনাকে আপনার মতো করে ম্যানেজ করতে তখন হবে। আবার ট্যাক্স দিয়ে দেবো, কোনো হ্যাঁ সমস্যা নেই। হ্যাঁ, এক্স্যাক্টলি, আচ্ছা, এভাবে করে দিয়ে দেন। সেকেন্ড একটা ইস্যু আমি আলাপ করি, এটা আসলে আমার কাছে মনে হয় যে আপনারা যেহেতু এনবিআর এ কন্টিনিউয়াসলি যান, কথা বলেন, শ্রেয়াশিস বড়ুয়া স্যার এগুলোতে ইনভলভ আমাদের এনবিআর এর সাথে, এখন এখন রহমান স্যার গেছে, রহিম স্যার, সরি আব্দুর রহিম স্যার, উনি আমাদের আইসিএমএবিন মেম্বার, এমএবিন মেম্বার। তো আমাদেরই তো ঘুরায় ফেরে আমাদের সার্কেলটাই গেছে, এটা আমাদের জন্য জি, একটা ভালো জিনিস হয়েছে। ভালো জিনিস। একটা জি জিনিস আমি বলতেছি, অ্যাসোসিয়েশন অফ পার্সনের ক্ষেত্রে যে আমার একটা ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশনের উপরে গভর্নমেন্ট ট্যাক্স ইম্পোজ করে দিচ্ছে কোম্পানির রেট অনুসারে, 2023 আইন অনুসারে। জি, দেশের আইন অনুসারে। 1994 সালের অর্ডিন্যান্স অনুসারে এটা কোনো ট্যাক্সেবল ছিল না, ট্যাক্স ফ্রি জি ইনকাম ছিল। জি 23 আইনের কত ধারাতে ভুলে গেছি, কোম্পানি সংজ্ঞার মধ্যে ফাউন্ডেশনকে ঢুকাই দিচ্ছে, হ্যাঁ, একেবারে একেবারে সংজ্ঞার মধ্যে ঢুকাই দিচ্ছে। জি, এবং এখন এটার জন্য আমার ডিরেক্টলি কোশ্চেন রেটটা হচ্ছে, স্পেসিফাই করে বলে দিয়েছে, এওপি এর জন্য স্পেসিফাই করে, স্পেসিফিকলি বলে হ্যাঁ, দিয়েছে 25%। এখন ব্যাপারটা হচ্ছে কি, একটা ফাউন্ডেশন বা একটা অ্যাসোসিয়েশন, একটা দাতব্য প্রতিষ্ঠান চলে আমার আর আপনার দানের পয়সা দিয়ে। জি এখন দানের পয়সার উপরে আমি সিএসআর করব, না আমি ট্যাক্স দেব? এখন দেখেন, যদি আমি ধরি ফাউন্ডেশনের উপরে কোনো ইনকাম স্টেটমেন্ট হয় না, এটা আমাকে করতে হবে রিসিপ্ট পেমেন্ট, আরপি স্টেটমেন্ট করে বের হতে হবে। জি যখন আমি আরপি স্টেটমেন্ট করব, আমার রিসিপ্ট পেমেন্ট দেবো, সে আমার লাস্টে এসে 5 লাখ টাকা রইলো। জি এখন আমাকে ট্যাক্স দিতে হচ্ছে কিন্তু রিসিভের উপরে 0.6% ক্যালকুলেশন করে, জি, কারণ এখানে তো প্রফিট নাই। প্রফিট নেই। সেই ক্ষেত্রে আপনি চিন্তা করেন, একটা ফাউন্ডেশন, একটা অর্গানাইজেশন, আমি যদি মাসতুল ফাউন্ডেশনের কথা বলি, আমি যদি আলসুন্না ফাউন্ডেশনের কথা বলি, এবার এবার আলসুন্না ফাউন্ডেশন বন্যাতে কালেকশন করছে মিনিমাম 10 কোটি টাকা। হুম, উনি যদি সে 10 কোটি টাকার উপরে 0.6% আরে টার্নওভার ট্যাক্স দিতে যান, তাহলে তো এই প্রতিষ্ঠান 2 দিন পরে বাংলাদেশে সার্ভিস দেবে না।
তো এটা 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 ভাইয়া যেটা বলেছেন, এই যে এওপি না, আমার একটা বড় ফাউন্ডেশন, আমি কয়েকটা ফাউন্ডেশনের অডিট করি, বেশ কয়েকটা ফাউন্ডেশন অডিট করি। তো আপনার এই প্রশ্নটা সবার কাছে, সবার, আমি যেমন ধরেন হচ্ছে লাস্ট উইকে হচ্ছে একটা ফাউন্ডেশনের এক্সিট মিটিং এ ছিলাম। তো আমি ওনার ইনকাম ওভার এক্সপেন্ডিচারের উপরে ট্যাক্স প্রভিশন করতে বলতেছি, আইন যেটা আমাকে বলতেছে যে ওনার এক্সপেন্ডিচার যা হয়েছে তার উপরে যে হচ্ছে ইয়েটা যেটা আসছে, ইনকামটা যেটা আসছে সেটার উপরে হচ্ছে আমি 25% হারে ট্যাক্স প্রভিশন করতে বলতেছি। তো ট্যাক্স প্রভিশন করা মানে কি, আপনি অটোমেটিক্যালি আপনার ফান্ড অ্যাকাউন্টটাকে ন্যারো করে ফেলতেছেন, তাই না? অবশ্যই এখন ভাই, অবশ্যই। এটা কন্ট্রাডিক্টরি ভাইয়া, বুঝছেন, কারণ এটা আসলে এমনি এমনি আসে নাই। আমাদের অনেক ফাউন্ডেশন আছে আমাদের দেশে, এটা আসলে এনবিআর কে আমি আপনি দোষ দিতে পারবো না, কারণ আমরাই ওদেরকে বাধ্য করেছি এই জায়গাটা আসতে। অনেক ফাউন্ডেশন আছে, ভালোরা তো ভালোই, অনেকেই আছে যেটা হচ্ছে রেগুলার ইনকাম গুলাকে ফাউন্ডেশনের মধ্যে দিয়ে ওই ট্যাক্সটাকে বের করে ফেলার চেষ্টা করে অনেকেই। তো এটা এখন কিছু আম- করার নাই, গভর্নমেন্ট আইন আমি লাস্ট আনতে হবে। আমি লাস্ট ইয়ারে ভাইয়া এটা নিয়ে হেলাল স্যারকে আপনি চিনেন, হেলালুদ্দিন এফসিএ, সিটি কলেজের টিচার ছিলেন একসময়। হুম হুম। উনি আমার কো পার্টনার ছিলেন আফতাবের ফ্রিজে, আমরা ইআরপির কো পার্টনার ছিলেন হেলাল স্যার আর তারেক স্যার। জি ওনাদের হচ্ছে সিএ ফার্মও আছে, জি। তারেক আজিজ, আহমেদ, আহমেদ জহির আহমেদ মনে হয়, আহমেদ শেখ রয় নাকি? আহমেদ শেখ, ইয়েস আহমেদ শেখ। তো ওনারা দুজনে তারেক স্যার পার্টনার ছিলেন। তো আমি এই বিষয় নিয়ে ওনাদের সাথে একদিন আমাদের ইআরপি মিটিং এর পরে আমি দুই স্যার মিলে, আমাদের তখন জিএম ছিলেন একজন এফসিএম এ, তো আমরা জি মোটামুটি দেড় ঘন্টা জন্য ডিবেট করছি। আসলেই মানে জিনিসটা একটু খারাপ হয়ে গেছে। না, আবার আপনি বেশ যেটা খারাপ বললেন যে হয়েছে ওইটাও ভাই, কথা সত্য, এটা যে শুধু টাকা খারাপ না, বেশ এদিক খারাপ। দিয়েও টাকা মেরে দেয়, এদিক দিয়েও টাকা মেরে দেয়, যার কারণে আসলে গভর্নমেন্ট বাধ্য হয়েছে জিনিসটা দেওয়ার জন্য। তো এখন স্যার আপনি আমার পিএফ হেলাল এর স্যার, কথা বলেন, আপনি পিএফ এর কথা বলেন, এই যে পিএফ এর উপরে যে হ্যাঁ ট্যাক্সটা গ্যাসিজির আসছে, কথা বলেন ভাইয়া। হ্যাঁ, তো পিএফটা তো হচ্ছে ধরেন আমার আপনার সাধারণ মানুষের টাকায় এটা ব্যাংকে জমা দিয়ে কিছু ইন্টারেস্ট ইনকাম আসতেছে, ব্যাংক অলরেডি ট্যাক্স কেটে নিচ্ছে, তারপরে আমাকে বলতেছে ইনকাম ওভার এক্সপেন্ডিচার যেটা সেটার উপরে ট্যাক্স চার্জ করতে 15%, আরে আমরা কোনো করার নাই, কিছু করার নেই ভাই, মেনে নিতে হবে রিয়াদ ভাই। আর আস্তে আস্তে যেহেতু এখন এই কি বলে এটাকে, এই যে আব্দুর রহিম স্যাররা যখন গেছেন, এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে অটোমেটিক্যালি, হ্যাঁ কথা হচ্ছে। এই যে আইসিএবি কে ট্যাক্সেবল করে দিয়েছে, আইসিএমবি কে ট্যাক্সেবল করে দিয়েছে, এগুলো নিয়ে কথা হচ্ছে, আলোচনা চলতেছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন করি, আপনাকে সময় নষ্ট করছি। আচ্ছা, ছোট কোশ্চেন করি, আমরা যদি অ্যাক্রুয়াল বেসিসে অ্যাকাউন্টিং করি, ফুললি জি অ্যাক্রুয়াল বেসিসে, জি, তাহলে আমাকে এফডিআর এর ইন্টারেস্টের উপরে অ্যাক্রুয়াল করে আসতে হয় ইন্টারেস্ট। করতে হবে। জি। এখন সেই ক্ষেত্রে আমি ট্যাক্সের ইমপ্লিমেন্টেশন কি দেখাবো? আর আমাকে তো ট্যাক্স হুম। কাটছে দেওয়ার উপরে, ওইটার জি উপরে যদি আমি ট্যাক্স প্রভিশন করে যাই, ডেফার্ড ট্যাক্স ক্যালকুলেশন করে যাই, ও কিন্তু জি মানবে না, ও তুমি আমার উপর আবার ট্যাক্স ইম্পোজ করে দিয়ে দিবে, জি পরের জি বছরে ট্যাক্স কাটবে, আমি কি করব? জি জি, এখন কি করবেন বলেন, ওদেরকে ওই যে ডেফার্ড ট্যাক্সটা বুঝাইতে হবে, অ্যাকচুয়াল বেসিসটা বুঝাইতে হবে। আপনি যখন ট্যাক্স ফাইলটা করতে যাবেন, যে ভাই আপনি আমাকে বলেছেন অ্যাকচুয়াল বেসিসে অ্যাকাউন্টিং করতে, আইএস ফলো করতে, অ্যাকচুয়াল বেসিস আইএস আপনি ফলো, বলেননি, ইয়েস আপনি ইয়েস। আমাকে বলেছেন আইএস ফলো করতে, আমি আইএস ফলো করে করেছি, এই টাকাটা আমার ইনকাম হয়েছে, আমি ইনকাম দেখিয়েছি, কিন্তু এটা আমার এখনো ইনকামটা আমার অ্যাকাউন্টে ঢুকে নাই, যখন অ্যাকাউন্টে ঢুকবে ট্যাক্স কাটবে, ওটা ফাইনাল ট্যাক্স হয়ে যাবে, এটা ওদেরকে বুঝাতে হবে, এর কোনো বিকল্প নাই। সেটাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। যে আমার একটু জানার ছিল সেটা হচ্ছে, ওই আমি একটা ছবি শেয়ার করেছি চ্যাট গ্রুপে, একটু কাইন্ডলি যদি এটা দেখতেন। জি ভাইয়া বলেন। জি আচ্ছা, এইখান থেকে মানে আপনার ট্যাক্স অ্যাসেসমেন্টের জন্য কোন কোন ইনফরমেশন গুলা নিতে হবে এবং কোন কোন অ্যামাউন্ট নিতে হবে, এটা যদি একটু মানে ক্লিয়ারলি জানাইতেন। যেমন এখানে প্রথম আছে যে ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স আছে, আর ওপেনিং ইকুইটি আছে, ক্লোজিং ইকুইটি আছে। এখন এই মানে আমার কতটুকু শেয়ার বাবদ কতটুকু সম্পদ মূল্য আছে, এখন এটা কি এখানে যে কস্ট ভ্যালু অফ সিকিউরিটিজ আর আছে মার্কেট ভ্যালু অফ সিকিউরিটিজ, এই দুইটার মধ্যে কোনটা নিব? হ্যাঁ, কস্ট ভ্যালু অফ সিকিউরিটিজ ভাইয়া, এটা যেটা হচ্ছে, এটা তো আপনার ক্লোজিং ব্যালেন্স না, তাই না? এটা আপনি না। সেট করে ফেলেছেন ডিউরিং দ্য টাইমের মধ্যে, এটা আপনি কস্ট ছিলেন, আপনি এটা বিক্রিও করেছেন, বিক্রি করে 19 লাখ টাকা পর্যন্ত না বিক্রি করে আপনার ক্লোজিং ব্যালেন্স কত টাকা আছে? এখন ক্লোজিং ব্যালেন্স তো দেখা যাচ্ছে ক্লোজিং ইকুইটি যেটা, এটা হ্যাঁ, নাকি? ক্লোজিং ইকুইটি 19,17,000, 19,17,000 টাকা। আর 17,18,000। এই জিনিসটা না ভাইয়া, বুঝছেন, এই কি বলে এটাকে, খুবই কমপ্লেক্স, এটা জি, আমিও সেটাই দেখছি আর কি। খুবই কমপ্লেক্স। এটা যেটা করতে হয়, আমরা যেটা প্র্যাকটিস করে আসতেছি বা করছি, আমি জানি জি যে practice টা আমরা করছি এটা একদম লেজিটিমেট না। আমরা যেটা করি সেটা হচ্ছে
ওপেনিং ব্যালেন্স ইকুইটি যেটা থাকবে ডিউরিং দ্য টাইমে, যে ইনভেস্টমেন্টটা যেটা থাকবে কস্ট ভ্যালুতে করার পরে আপনি ডিউরিং দ্য টাইমে যেটা সেল করে দিয়েছেন, ক্লোজিং ইকুইটি যেটা ভ্যালু থাকে সেটার যে কস্ট প্রাইসটা যেটা আছে সেটা আমরা ইনভেস্টমেন্ট শেয়ার হিসেবে দেখিয়ে দিই। ক্লোজিং ইকুইটি যেটা থাকবে ওইটার যে হুম। কস্ট প্রাইসটা। জি, ওটা যে কস্ট প্রাইসটা, আচ্ছা, এখানে রিয়ালাইজড গেইন যেটা আছে এটা কি ক্যাপিটাল গেইন হিসেবে এটা ক্যাপিটাল গেইনে যাবে। দেখাবো? আর এখানে ইনভেস্টমেন্ট হিসেবে কোনটা আসবে, যেটা এই যে টোটাল বাই ডিউরিং দিস পিরিয়ড? জি, এই না 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 না, আপনি তো ইনভেস্টমেন্ট তো আপনি রাখেন নাই, বছর শেষে তো আপনি তো নিয়ে আসছেন। আপনি 30শে জুনে এই যে যে টাকাটার কথা আমি একটু আগে বললাম যে আপনার কস্ট ভ্যালু অফ ইকুইটি, এটাকে ইনভেস্টমেন্ট হিসেবে দেখাবেন। আচ্ছা আচ্ছা, ওইটা কি ইনভেস্টমেন্ট হিসেবে জি দেখাবো? জি। তো এটা তো কয়েকটা বছরের শেয়ারও এখানে থাকতে পারে, তো সবগুলো হ্যাঁ তো। থাকতে পারে। এখন ধরেন আপনি আগে এটার বেনিফিট নিয়ে আসছেন, এটা নিয়ে না জি জি। আজ পর্যন্ত কেউ আমাদেরকে ক্লিয়ার করেনি, আমরা ক্লিয়ার না এখন পর্যন্ত। আচ্ছা আমি আচ্ছা নিজের ফাইল করতে গেলেও ধরেন এই কনফিউশনের মধ্যে পড়ে যাই, দেখাই দিই, ওরা কখনো কোশ্চেন করে না, কিছু আসে না। আচ্ছা, তাহলে এইটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখাবো, জি, ক্লোজিং এটা ইনভেস্টমেন্ট হিসেবে ইকুইটি। দেখিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, এইটা আর কি কনফিউশন ছিল, থ্যাংক জি, ইউ। তারপরে যদি আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি, আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে ফোন করতে জি। পারবেন, চ্যাটে আমার নাম্বারটা দেওয়া আছে। হ্যাঁ ভাইয়া হুম হুম। একটা কোশ্চেন করব। জি ভাইয়া প্লিজ। একটা ব্যক্তির মাসিক যে ইনকাম তার চাইতে মাসিক খরচটা অনেক বেশি, দেখা গেছে যে প্রায় 20,000-এর মতো বেশি হয়, আর বাৎসরিক খরচটা প্রায় 2.5 লাখের বেশি হয়ে যায়। এখন সে কি করে, তার মানে যে যতটুকু বেশি আছে খরচটা এটা তার বাবা মার কাছ থেকে নেয়, তো এটা ভাই ইনকাম ট্যাক্সে কিভাবে দেখাবো রিটার্নে? ইনকাম ট্যাক্সে আপনি কষ্ট করে যেটা করবেন, ওই বাবা মার কাছ থেকে ওই ক্যাশ লোন নিয়েছেন, ক্যাশ লোন পেমেন্ট একটা দেখানোর, যে আপনি ক্যাশ লোন নিয়েছেন, ক্যাশ লোন আবার ওই ডিউরিং দ্য টাইমে আপনি দিয়ে দিয়েছেন, এটা আপনার আসলে লোন আকারে দেখানোর কিছু নাই, যতটুকু সম্ভব খরচটাকে মিনিমাইজ করে দেখায় দেন, কারণ বাবা মাকে লোনের আওতায় আইনেন না, ওনাদের ফাইলটা আবার লোনের মধ্যে পড়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, মানে খরচটা মিনিমাইজ করব তাই তো? জি, খরচটাকে আয়ের সাথে সামঞ্জস্য রেখে খরচটাকে দেখায় দেন। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, সো থ্যাংক ইউ গাইজ ফর গিভিং মি দ্য একটা টাইম। পড়াশোনা কোশ্চেন করি, আপনার বাড়ি কি লক্ষ্মীপুর? জি, আমার বাড়ি লক্ষ্মীপুর। কোথায় ভাইয়া? আমার লক্ষ্মীপুর রায়পুরে। ও আচ্ছা আচ্ছা, আমারও লক্ষ্মীপুর, আমার হচ্ছে লক্ষ্মীপুর সদরের দিকে যাওয়ার আগে আর কি। ও আচ্ছা, নাইস, ভেরি নাইস, থ্যাংক ইউ ভাই। আনোয়ার ভাই সাজ্জাদ, একটা কোশ্চেন ছিল, সেটা জি হচ্ছে জি যে please। আমরা যেটা করি আমরা কনসালটেন্ট নিয়ে আমরা এই কাজটা করি, তো সেক্ষেত্রে হচ্ছে কি কি পেপার দেওয়া লাগবে বা লাগবে না এটা কখনোই আমরা জানতে পারি না, আমরা নিজেদের মতো করে দেই। কোনটা তো আপনার এই আবার একটু ব্যাপারে কি রিপিট আসলে, করবেন প্লিজ, আমি জি প্রথমটা আমরা বুঝতে হচ্ছে পারি। কনসালটেন্টের মাধ্যমে ট্যাক্স পে করি, আমরা যারা ইন্ডিভিজুয়াল স্টাফ আছি। জি 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 এখন আমরা আসলে কি কি পেপার জমা দেব বা কিভাবে শো করব এই ব্যাপারগুলো কখনোই আমরা গাইডলাইন হিসেবে পাই না, যা জি। আমরা দেই তার উপরে ওনারা ট্যাক্স ক্যালকুলেশন করে ওনারা সাবমিট করেন। তো এই ব্যাপারে কি কি দেওয়া যেতে পারে বা দেওয়া যেতে পারে না, এইটা কি হচ্ছে কোনো গাইডলাইন পাওয়া যায় ওই কনসালটেন্টের কাছ থেকে আমরা আস্ক করতে পারি, নাকি আপনার কাছে কোনো গাইডলাইন আমরা অবশ্যই, পেতে পারি? এই যে আমি আপনাদেরকে যে ট্যাক্সের যে শীটটা দিব ওখানে কিন্তু একটা ডিটেলস শীট, আপনি কি কি জমা দিবেন সেটা দেয়া আছে। হ্যাঁ, একটা 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 শীট করা আছে। আমি তারপরে আপনাকে, কাউসার ভাই আপনাকে মিউট করবেন কাইন্ডলি। কাউসার ভাই, ক্যান ইউ হিয়ার মি? আফসার ভাইকে মিউট করতে পারছি না ভাই, আপনি একটু মিউট করবেন কষ্ট করে। আচ্ছা সঞ্জিদা আপু, আমি একটু শর্টকাটে আপনাকে বলে দিই, আমি যে ফাইলটা আপনাকে দিব এখানে আপনি ডিটেলস কি কি দিবেন সেটা বলা থাকবে এখানে, হ্যাঁ বলা আছে অলরেডি। এছাড়াও আমি আপনাকে বলে দিই সাধারণত যে জিনিসগুলো আপনারা দেন সেটা হচ্ছে আপনার ট্যাক্সের সার্টিফিকেট, ওকে, আপনার যে স্যালারি সার্টিফিকেট যেটা অর্গানাইজেশন থেকে আপনাকে যেটা দেয় সেটা দিবেন, আপনার ব্যাংক স্টেটমেন্ট দিবেন, আপনার হচ্ছে এই যদি আপনার কোনো ইনভেস্টমেন্ট থাকে সঞ্চয়পত্র বলেন বা অন্য যে কোনো জিনিস যেটা থাকে আপনার ইনভেস্টমেন্টের ডিটেলস দিবেন, তারপরে হচ্ছে ইনভেস্টমেন্ট ডিটেলস, ব্যাংক স্টেটমেন্ট, স্যালারি সার্টিফিকেট, আর হচ্ছে আপনার ডে টু ডে এক্সপেন্ডিচার গুলো অবশ্যই আপনি বসান, আপনার লয়ার নিজের মনের মতো করে বসায় দেয়, তাই না? যে আমি কিছু বসাই না আসলে, সবকিছু হুম। ওনারাই করে দেন। এটা একটু কষ্ট করে ওনাকে হচ্ছে আপনার ডে টু ডে এক্সপেন্ডিচার গুলো কিরকম হয় অ্যাকচুয়ালি ওটার একটা সিনারি ওনাকে দিয়ে দিন, ঠিক আছে? আদারওয়াইজ হচ্ছে উনি ওনার মতো করে বসাই দিবে, ওই যে বসাই দিলে যেটা হবে আপনার সাদা টাকা কালো হয়ে যাবে, একটা সময় পরে দেখবেন যে আপনার কাছে ভ্যালিড মানি নাই, অথবা আপনার কাছে যেটা আছে যেটা দেখানো আছে আপনার ফাইলে আপনার কাছে অত টাকা নাই, জি জি। বুঝতে পেরেছেন?
তো আপনাকে এখানে আমার এখানে ওই ফাইলের মধ্যে একটা ডিটেলস শিট দেওয়া আছে যে আপনার কি কি লাগে, তারপরে আমি যে ইনফরমেশন গুলো বললাম এগুলো ম্যান্ডেটরি, যে ব্যাংক স্টেটমেন্টটা দিতে হবে আপনাকে, স্যালারি সার্টিফিকেটটা দিতে হবে, আপনার কোনো ইনভেস্টমেন্ট থাকলে ইনভেস্টমেন্ট রিলেটেড ডকুমেন্টস দিতে হবে, আপনার অ্যাসেট প্রপার্টি যদি নতুন করে দেখান অ্যাসেট প্রপার্টি নতুন করে যেগুলো কিনেছেন সেগুলো ডিটেলস দিতে হবে, আপনি অ্যাডভান্স ট্যাক্স যেগুলো দিয়েছেন অ্যাডভান্স ট্যাক্সের কাগজগুলো দিবেন, এই কাগজগুলো ম্যান্ডেটরিলি লাগে। জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ভাইয়া ওই যে আপনি তো ভাই বলেছিলেন আমার যে কিছু কথা ছিল। অনলাইন রিটার্নের যে একটা মানে ফাইল আপনি শেয়ার করবেন। ভাস্কর ভাই আমার ছেলেরা কাজ করছে, এটা হয়ে গেলে আমি সাজ্জাদ ভাইকে দিয়ে দিব, উনি আপনাদেরকে গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। ভাই আমার একটা প্রশ্ন ছিল। কে বলছেন? কাউসার ভাই বলছেন? যে আমি কাউসার জি কাউসার ভাই প্লিজ। জি, আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? আমার একটু নেটওয়ার্কটা আপনার একটু বাফার হচ্ছে কথা কি কাউসার ক্লিয়ার ভাই, বোঝা আপনার যাচ্ছে? কথা আমি ক্লিয়ারলি বুঝতে পারছি না। আচ্ছা কাউসার ভাই আপনি আমাকে একটু চ্যাটে লিখে দেন, হ্যাঁ কষ্ট করে লিখে দেন। হ্যালো আনোয়ার ভাই, আমার কথা কি এখন বোঝা যাচ্ছে? না এখন বুঝতে পারছি, বলেন প্লিজ। হ্যালো হ্যাঁ কাউসার ভাই বুঝতে পারছি। হ্যালো ভাই আপনাকে শুনতে আনোয়ার ভাই, পাচ্ছি আমার আমরা, কথা কি বোঝা যাচ্ছে কিনা? আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? না আমি এখন শুনতে পাচ্ছি, কিন্তু একটু আগে শুনতে পাই নাই। জি জি, আপনাকে শোনা যাচ্ছে, আপনি কোশ্চেনটা করেন। আচ্ছা, আমার কোশ্চেনটা হলো যে আমরা যে অনলাইনে সাবমিট করব, ডকুমেন্টস গুলো কিভাবে অ্যাটাচ করতে হবে, 1 নাম্বার। সেকেন্ড কোশ্চেন হলো যে আমাদের এই যে অনলাইনে সাবমিশনের ক্ষেত্রে যে ট্যাক্সটা পেমেন্ট করব, এই পেমেন্টের মধ্যে এই টাকাটা কিভাবে মানে করতে হবে, টাকাটা দিতে হবে কিভাবে, কি বিকাশ বা অন্য কোনো কিছুর আপনি মাধ্যমে আপনি নাকি কিভাবে? আপনি ইলেকট্রনিক চ্যানেল ইউজ করতে পারবেন, ইলেকট্রনিক চ্যানেল ইউজ করতে পারবেন পেমেন্টের জন্য, বিকাশ বলেন বা আচ্ছা, আপনি ব্যাংক আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো যে ধরেন আমরা যে যদি ওই যে আগে যেরকম ম্যানুয়ালি করা হতো, আমরা একটা রাফ ফটোকপি করে ওটার মধ্যে আমরা করতাম, তারপর কোনো কারেকশন লাগলে কারেকশন করতাম। এখন যে আমরা অনলাইনে সাবমিশন করব, এটা কি মানে একবারই রেজিস্ট্রেশন করে ভিতরে ঢুকবো, লগ ইন করে আপনি তারপরে কি? আপনি ফাইনাল সাবমিশনের আগে আপনি ড্রাফট মোডে রাখতে পারবেন, ড্রাফট মোড থেকে আপনি প্রিন্ট আউট করবেন, প্রিন্ট আউট করে দেখে আপনার কারেকশন লাগলে কারেকশন করবেন, আবার কারেকশন করে ফাইনাল সাবমিট করবেন। আচ্ছা, তাইলে এই এই জায়গাটা আমার কাছে ক্লিয়ার হলো। জি এই জায়গাটা আমার কাছে ক্লিয়ার হলো। সেকেন্ড জিনিসটা যেটা হলো যে আমাদের যেটা মানে ইনকাম ট্যাক্সের যে আমরা হিসাব করে দেখলাম যে ধরেন আমার হয়তো 20,000 টাকা আসলো, তো ওইটা কি আমি বিকাশের মাধ্যমে ওই সময় দিয়ে দিতে পারবো হ্যাঁ নাকি কিছু? পারবেন, এটা অপশন আছে ইলেকট্রনিক চ্যানেলে পেমেন্ট করা, করে দিতে আচ্ছা, পারবেন। অপশন আছে। আচ্ছা বেশ। থার্ড যেটা হলো যে আমরা যে এই যে সাপোর্টিং যে ডকুমেন্টস গুলো, মনে করেন আমার প্রভিডেন্ট ফান্ডের ডকুমেন্টস বলেন বা স্যালারি সার্টিফিকেটের ডকুমেন্টস বলেন বা ব্যাংক স্টেটমেন্ট বলেন, ওইগুলো আমরা কিভাবে দিব? ওগুলো অ্যাটাচমেন্ট অপশন আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, এটা কি স্ক্যানে করে দিয়ে দিলে কোনো হ্যাঁ সমস্যা আপনি নাই? পিডিএফ করে অথবা জেপিজি করে অ্যাটাচ করতে পারবেন। পিডিএফ বা জেপিজি যে কোনো একটাতে দেওয়া যাবে? জি অ্যাটাচ করতে আচ্ছা। পারবেন। আর আমাদেরকে যদি, আমরা তো গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, আমাদেরকে যদি অনলাইনে যে আমরা যেভাবে কিভাবে করতে হবে, ওটার একটা আমি ডেমনস্ট্রেশনের একটা আমি আমি ভিডিও দিতেন তাহলে ভালো আপনাদের হতো। জন্য, এই যে আপনারা যারা আছেন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার আপনাদের জন্য জি জিনিসটা জি। করে দিচ্ছি, হ্যাঁ আপনারা পেয়ে যাবেন এটা ভাইয়া, আমি যেহেতু কথা দিয়েছি ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আমাদের যেমন এর আগে বার আমি নিজে কখনো করি নাই, অন্য একজনকে দিয়ে করাইতাম। তো আমি এখন আজকে আপনার এই ক্লাসটার উপলক্ষে আমার গতবারের ইয়েটা নিলাম, আমি রিটার্নের যে রিটার্নটা নিলাম আর কি। তো দেখলাম যে অনেক কিছু হয়তো মানে ফিল আপ মানে ইয়া থাকে। এখন কি আমাদের কি যে প্রত্যেকটা ঘরে ধরে ধরে ফিল আপ করতে হবে, নাকি একটা মানে আপনার যেগুলো জন্য যেগুলো যেটা অ্যাপ্লিকেবল আপনি সেটা ফিল আপ করবেন, যেটা অ্যাপ্লিকেবল না আচ্ছা ওটা আচ্ছা আপনার ফিল আপ করতে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কি আরেকটা কথা বলছেন যে মানে 10B বা এরকম কিছুতে নেট জিরো আসতে হবে, এটা যদি একটু কাইন্ডলি ক্লিয়ার করতেন। ওইটা অটোমেটিক্যালি ভাইয়া, এটা আপনি যখন অনলাইনে করবেন, হ্যাঁ আপনার অটোমেটিক্যালি জিরো, আপনার এটা ম্যাচ করছে কিনা ওরা আপনাকে দেখাবে, যতক্ষণ পর্যন্ত হ্যাঁ। ম্যাচ না করে আপনার এটা ফাইল আপনি সাবমিট করতে পারবেন না। ও আচ্ছা আচ্ছা, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। জি জি আচ্ছা, অটোমেটিক্যালি। মানে এটা জিরো মানে কি যে আমার আপনার মানে আয় ব্যয় ঠিক মতো আপনি ব্যাখ্যা করেছেন, সামঞ্জস্যতা আছে, যে আপনার রিসিভ পেমেন্টস আপনি ঠিক মতো আচ্ছা দিচ্ছেন, আচ্ছা, সামঞ্জস্য না পেলে এটা জি জি গ্যাপ জি থাকলে সাবমিশন অটোমেটিক মানে আপনি সাবমিট করতে পারবেন না, ভাই এখানে আপনি আচ্ছা আচ্ছা ইনকাম আচ্ছা করলেন আচ্ছা। কাউসার ভাই, ধরেন আপনি জি ভাই। ইনকাম করলেন 10 টাকা, হ্যাঁ 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 হ্যাঁ। আপনি খরচ করলেন 6 টাকা, জি জি আপনার জি। হাতে 4 টাকা আছে,
জি জি আপনি বরাবর ওই 4 টাকাটা অ্যাসেটে অ্যাড হলে অ্যাসেট বাড়বে 4 টাকা গতবারের সাথে, এটা হলেই আচ্ছা জিরো, মানে গতবারের অ্যাসেট যেটা বাড়লো এটার সাথে এটাই জিরো, এটা কঠিন কিছু না, আপনার যোগ আচ্ছা বিয়োগ মিললে এটা জিরো এমনিতেই হবে। ও আচ্ছা আচ্ছা, সেটা এখন বুঝতে পারলাম, ক্লিয়ার হলো আর জি কি। জি আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। তাহলে আপনাদের সবাইকে ধন্যবাদ, ক্লাসটা অনেক ভালো লেগেছে। বিশেষ করে আনোয়ার ভাই, আপনি অনেক প্রাণবন্ত ভাবে আমাদের ক্লাস নিলেন, সবাই পার্টিসিপেট করেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। জি, সবার পার্টিসিপেশনটা আমিও খুব মানে এনজয় করেছি ব্যক্তিগতভাবে, মানে আমার ভাই না তো রিয়েলি, আমাদের সাথে ফার্স্ট টাইম ক্লাস, কিন্তু আমরা তো 6-7 বছর ধরে আছি, এটা খুব আচ্ছা মানে আচ্ছা, কমে যাচ্ছে এই জিনিসটা মানে অনলাইনে, হ্যাঁ এবং আনোয়ার ভাই নিজেও কালকে বলছিলেন ক্লাসরুম হওয়াটা খুব জরুরি হয়ে যাচ্ছে আসলে। আমরাও চেষ্টা হ্যাঁ, করব ফিউচার অ্যাটলিস্ট ঘন্টা দুয়েকের জন্য হলে যদি কোনো একটা ক্লাসরুম সেশন করা যায় আর কি। মানে আচ্ছা আচ্ছা। ফুলে ক্লাসরুম আর হবে না আসলে বাংলাদেশে, ওই মাইন্ডসেট থেকে বের হয়ে গেছে। এখন ঘন্টা দুয়েকের কোনো একটা হ্যাঁ, বন্ধের দিন হবে। তবে আমি দেখলাম যে আমাদের গ্রুপে যারা আছে সবাই বেশ মানে এই রিলেটেডই আছেন। আনোয়ার ভাই তো আছেনই। আমাদের গ্রুপটা অ্যাক্টিভ রাখা যায় কিনা, আর সবার নাম্বার গুলো শেয়ার করে দিলে এই জিনিসগুলো আমরা তো মনে করেন আমরা যখন করবো বা কোনো একটা প্রবলেমে পড়বো, নিজেদের মধ্যে একটু ডিসকাশন করে নিলে ভালো হয় আর কি। জি জি ইনশাআল্লাহ। এটা একটা ভালো দিক। আর জি আরেকটা ব্যাপার, লাস্টলি একটা কোশ্চেন, সেটা হলো ধরেন আমরা যারা নতুন এইবার প্রথমবার করব অনলাইনে, নিজেরটা করার চেষ্টা করব, সেক্ষেত্রে কোনো প্রবলেমে পড়তে পারি কিনা, বা কি প্রবলেমে ধরনের পড়বেন না, প্রবলেমে? অনলাইনটা খুব সুন্দরভাবে সাজানো আছে, করে দেন। প্রবলেমে পড়বেন না। আর প্রবলেমে যেহেতু না পড়েন, এই জন্য আমি আপনাদেরকে এটা দিয়ে দিব, স্লাইড শেয়ারটা দিয়ে দিব, ওইখানে আপনার এটা প্রবলেম গুলো কভার আছে। জি, এটা কবে নাগাদ আমরা পেতে পারি, মানে আমি চেষ্টা টেন্টেটিভ করবো যদি আজকে বলেন? আজকে সাজ্জাদ ভাইকে শেয়ার করতে, সাজ্জাদ ভাই আপনাদের গ্রুপে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ, সাজ্জাদ ভাইকেও ধন্যবাদ, জি সবাইকে থ্যাংক ইউ মানে সো মাচ। আমার শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। জি ইনশাআল্লাহ জি, ইনশাআল্লাহ। ওকে। আনোয়ার ভাইকেও ধন্যবাদ, আপনার সাথে আবার দেখা হবে ভাইয়া ইনশাআল্লাহ। একটা এটা আনোয়ার ভাইকে একটা লাস্ট কোশ্চেন করবো আমি। জি জি প্লিজ। ভাইয়া যারা নতুন মানে এর আগে কখনো রিটার্ন দেয় নাই, নতুন রিটার্ন দিবে, যেমন গত বছরে দিত আর কি, এমন একটা কেস, তো তার ক্ষেত্রে তো কর দিবস হলো 30 জুন, তাই না? 30 জুন নতুন করে যেটা দিবেন। হ্যাঁ, তার মানে তো ভাইয়া যদি 30 নভেম্বরে পরে ধরেন যে জানুয়ারি ফেব্রুয়ারিতে দিল, তার তো আর জরিমানা হবে না না, সেক্ষেত্রে। জরিমানা হবে না, জরিমানা হবে না। আর 30 জুনের পরে যদি দেয়, ধরেন যে জুলাই আগস্ট সেপ্টেম্বরে দিল, তাহলে তো 30 জুনের পর থেকে যতদিন ওই অনুসারে জরিমানা হবে। ওই অনুসারে জরিমানা হবে, জরিমানা 2% হারে মান্থলি বেসিসে হবে। আচ্ছা ঠিক আছে ভাই। জি। ঠিক আছে তাহলে থ্যাংক ইউ ইনশাআল্লাহ। জি, ওয়েলকাম জি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। জি আপনাকেও ধন্যবাদ, অডিয়েন্সকেও থ্যাংক ধন্যবাদ ইউ। প্রাণবন্ত একটা সেশনের জন্য ইনশাআল্লাহ। আমরা আর আপনার রেকর্ডিংটাও পেয়ে যাবেন, আর প্রেজেন্টেশন গুলো উনি যখন যেটা শেয়ার করবে আমরা ইনশাআল্লাহ গুছিয়ে দিয়ে দিব আপনাদেরকে, সমস্যা হবে না ইনশাআল্লাহ। বাদ দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথেও, জি, আর আমার ভাইয়ের সাথে ইনশাআল্লাহ আশা করি আবার। ওয়েলকাম। থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।